গালে হাত দিয়ে কি এত ভাবছিস? 4 বছর আগের কথাগুলো। কোন কথাগুলো? মাসুমের কথা, ইরাপুর কথা, আর স্কুল জীবনের কাটানো মুহূর্তগুলো। ও বাবা, তাই নাকি? হুম। ভাবছি পরীক্ষাটা দিয়েই ওখানে যাব। ইরাকে সাথে করে নিয়ে আসতে হবে কিন্তু। কি যে বলো না, আর যদি বিয়ে হয়ে যায়? তাহলে ছ্যাঁকা খাইয়া বাঁকা হইয়া বাসায় চলে আসবি। আম্মু, তুমিও না সব সময় মজা করো। আচ্ছা, তুমি মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। আমার কি কোনো কাজ আছে বাবা? ছেলের সেবা করতে করতে আমার কোনো কাজ করাই হয় না। আব্বু তো তার জন্যই তোমাকে নিয়ে এসেছে, তাই না? তোর আব্বু বিয়ের আগে খুব বলতো আমাকে রানীর মতো করে রাখবে। আসার পর চাকরানির মতো করে রেখেছে। কাজ করে করে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কোন রানীর মতো করে রাখবো সেটা তো বলিনি, তাই না? চুপ করবা? আম্মুর ধমক খেয়ে আব্বু চুপ হয়ে গেল। আমি মিটমিট করে হাসি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুমিয়ে যাবার পর আম্মু আমার রুম থেকে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। এখন আপনারা ভাবছেন 4 বছর আগে কি ভাবছিলাম, তাহলে শুনুন। 4 বছর আগে টেনের ক্লাসরুমের পাশে দিয়ে যাচ্ছি, তখন খেয়াল করলাম কয়েকটি মেয়ে ক্লাসরুমে নাচতেছে। আমিও দাঁড়িয়ে দেখতে লাগলাম। তখনই ওদের ভিতর থেকে একটা মেয়ে বলে উঠল, এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? না কিছু না। দাঁড়া। মেয়েটা যখন আমার দিকে আসতে লাগলো তখন দৌড়াতে লাগলাম। এক দৌড়ে আমার ক্লাসরুমে চলে এলাম। কি ব্যাপার, এমনভাবে দৌড়ে এলে কেন? এমনিতেই। আচ্ছা, কত বাজে রে? কেন? 9:25 বাজে। ওহ, 5 মিনিট পর স্যার এলো, তাই ক্লাস করতে শুরু করলাম। একে একে 3টা ক্লাস শেষ। এখন টিফিন টাইম, তাই রুম থেকে বেরিয়ে এলাম। দোস্ত, চল আইসক্রিম খাবো। ঠান্ডা লেগে আছে। ওহ আচ্ছা, চল চটপটি খাবো। চল তাহলে। তারপর আমি আর মাসুম চটপটিওয়ালার কাছে চলে এলাম। চটপটি খাচ্ছি, তখন ওই মেয়েগুলো কখন পাশে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। যখন দেখলাম তখন দূরে সরে গেলাম। কিরে, তখন তুই এভাবে পালিয়ে কেন? আর আমাদের দেখে এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে আবু? এই আবালটা কে রে, জানিস? আমার বন্ধু আকাশ। কেন আবু, কি হয়েছে? না, তেমন কিছু না। তোর ফ্রেন্ড কেমন বোকা টাইপের। আঙ্কেল, ফুচকা দিন তো। আমি শুধু ওদের কথা চুপচাপ শুনে গেলাম। খাওয়া দাওয়া শেষ, তাই আমার আর মাসুমের বিলটা দিয়ে দিলাম। তারপর আমি আর মাসুম ওখান থেকে চলে এলাম। মেয়েটা কে রে? আমার আপু নাম মীরা। ও, তারপর ক্লাসরুমে চলে এলাম। ক্লাস শেষ করে বাসায় আসতে যাব। তখন এই চকলেট, এদিকে আয়। আমি ভাবলাম কাকে না কাকে ডাকছে, তাই হাঁটছি। তখনই কেউ পেছন থেকে আমার শার্টটা টেনে ধরলো। এই কে রে? এই, তুই কি বললি? না আসলে আপু। না আসলে কি? ইরা, তুই একে ধরে আছিস কেন? ভাবছি এই চকলেটের সাথে প্রেম করব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এসব কি ছিমার্কা কথাবার্তা বলছেন আপু? এগুলো অনেক বাজে জিনিস। আমার কথা শুনে ইরা আপু আর ইরা আপুর বান্ধবী ফারজানা আপু আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। ইরা, এই বোকা হাদারাম কোন জগতে বাস করে রে? ও কি এই জগতে বাস করে? আমি কিন্তু মোটেও বোকা না, আমি অনেক চালাক। আমি ক্লাসের ফার্স্ট বয়। খুব ভালো করেই বুঝতে পারছি তুই বোকা না চালাক। এই, তোর বাসা কোথায় রে? কেন বলবো? এটা কি চিনিস? একটু দূরে, ওই মোড়ের ওখানেই থাকে। সত্যি তুই অনেক চালাক। কেমন একটু ইশারা করতেই বুঝে গেলি। আপু, আমি এখন যেতে পারি? হুম, আজ থেকে আপু বলবি না, বউ বলবি, বুঝলি? এইটা আবার কি? ফারজানা সত্যি হাবা করবে না, এমন ভাব করছে মনে হচ্ছে যেন এখনো ফিডার খায়। আমাকে যেতে দেন। বাসায় যেতে দেরি হলে আম্মু বকাবকি করবে। আচ্ছা বল, তোর আব্বু কি করে আর তোর আম্মু কি করে? আব্বু জব করে আর আম্মু বাসায় থাকে। তোর বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর আমি। আমার কোনো আপু নাই, তাই বলছি কি আপনি যদি আমার আপু হতেন। শালা হারামি, আমি তোর বউ হবার কথা বলছি আর তুই আমাকে আপু বানাতে চাইছিস? এই পাগল না রে, শিয়ানা পাগল। আমি বাসায় যাব। ওকে, যা। আমি ইরাপুর কাছ থেকে চার পেটেই দৌড়াতে লাগলাম। আমার এমন দৌড়ানো দেখে ইরাপু আর ফারজান আপু হাসতে শুরু করলো। ওকে কি সব বলছিলি? ওর সাথে তো মজা করছিলাম। আচ্ছা বাস, বাই, বাসে যাই। আমি দোকান থেকে একটা আইসক্রিম খেতে খেতে হাঁটতে লাগলাম। 5 মিনিট পর বাসায় চলে এলাম।
এসে ব্যাগ রেখে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে খেতে এলাম। আম্মু খেতে দাও। বস দিচ্ছি। আম্মু খাবার দিল, তাই খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এলাম। এসে পাশের বাসার ভাইয়া, তারপর আমার বয়সী ছেলেদের সাথে খেলতে রাখলাম। ক্রিকেট খেলে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে এলাম। এসে পড়তে বসলাম। পড়া শেষ করে খেতে এলাম। আবার মনে হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। কেন 10 মাস হলো এখানে এলাম, এসে আবার চলে যেতে হবে? এগুলো আর ভালো লাগে না। চাকরি তো, কিছু করার নেই, যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ, তাই রুমে চলে এলাম। এসে একটু গেম খেলে আবার পড়তে বসলাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে স্কুলে চলে এলাম। স্কুলে আসতেই, এই চকলেট বয়, এদিকে আয়। জি আপু বলেন। দোকান থেকে আইসক্রিম নিয়ে আয় তো। কয়টা? 2টা। ও আচ্ছা আপু, টাকা দেন। তোর টাকা দিয়ে নিয়ে আয়। আমার টাকা দিয়ে কেন নিয়ে আসবো? মগের মূল্য নাকি? তুই কি যাবি? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি বড় বলে যা ইচ্ছা তাই করে নিতে পারেন না। আমি কিন্তু হেড স্যারকে বলে দেব। তুই আমাকে চিনিস? একবার যেয়ে দেখ না, তোর পা ভেঙে দেবো। যেটা বলছিস সেটা কর। আমি কিছু বলতে গিয়েও বললাম না। চুপচাপ হেঁটে দোকানে এসে 2টা আইসক্রিম নিয়ে ইরাপদের কাছে চলে এলাম। এই নেন। দে। আর এই নে টাকা। ধন্যবাদ। আমি ভাবছিলাম আপনি সত্যি সত্যি আমার টাকা দিয়ে খাবেন, এখন দেখছি দিয়ে দিলেন। মাসুম কোথায়? আমি তো জানি না, আমি তো এইমাত্র এলাম আর আপনি আইসক্রিম নিয়ে আসার জন্য পাঠালেন। আচ্ছা আপু, আমি গেলাম। ওখান থেকে চলে এলাম। এসে দেখি মাসুম আর কয়েকটা বন্ধু মিলে মেয়ে দেখে বেড়াচ্ছে। আমি ওদের সাথে সামিল না হয়ে ক্লাসরুমে চলে এলাম। এসে বই খুলে পড়তে লাগলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিনে ইরা আপু অনেক জ্বালিয়েছে। আমি গাছের নিচে বসে আছি, তখন ইরা আপুরা এলো। কিরে, একা বসে আছিস যে? তো কার সাথে বসে থাকবো? তোর বন্ধুরা কোথায়? মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তুই যাসনি কেন? আমার ওগুলো ভালো লাগে না। আজকেও কিছু নিয়ে আসার জন্য পাঠাবেন নাকি? না, আজ ভাবলাম তোর সাথে গল্প করবো। ও আচ্ছা, বলেন কি গল্প করবেন? গোপাল ভাঁড়ের, না রাজকুমারের ঝুলি, না বিক্রম বেতালের? তোর বোকা, এই গল্প না তো। তো কোনগুলো শুনি? তোর কাউকে ভালো লাগে? মানে তুই কাউকে পছন্দ করিস? কেন বলেন তো? যেটা বলছিস সেটার উত্তর দে। না। আমাকেও না? না। শালা হারামি, আমি কি দেখতে খারাপ নাকি যে আমাকে তোর ভালো লাগে না? যাক, তাহলে বুঝতে পেরেছেন। কি বললি তুই? ইরাপুর এমন রেগে যাওয়া দেখে উঠে হাঁটতে লাগলাম। কিরে, কোথায় যাচ্ছিস তুই? ইয়ে পেয়েছে। মিথ্যা বললাম, আসলে ইরাপুর রেগে যাওয়া দেখে ভয় পেয়েছিলাম। তারপর ক্লাসে চলে এলাম। এসে ব্রেঞ্চে বসে পড়লাম। ইরা, তোর ব্যাপার স্যাপার বুঝতে পারছি না। তুই কি এই পিচ্চিকে পছন্দ করিস? আরে না, এমনিতেই ওর সাথে মজা করি। আর তুই ভাবলি কি করে আমি ওর মতো পিচ্চিকে পছন্দ করব? তা যাই হোক, ক্লাসে চল, ঘন্টা পড়ে যাবে। মাসুমরা এলো। কিরে, খুব তো মেয়ে দেখছিস, একটাকে পটিয়ে প্রেম কর। না থাক, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। আর তোরা যাচ্ছিস কবে? আর 5 দিন পর। তোদের সাথে আর কখনো দেখা হবে না রে। মন খারাপ কেন করছিস? যখন সময় পাবি তখন চলে আসবি। স্যার এলো, তাই ক্লাস করতে লাগলাম। এভাবে আরও 4টা দিন পার হয়ে গেল। আজ এইখান থেকে চলে যাব, তাই বন্ধুদের কাছ থেকে আর ইরাপুর কাছ থেকে বিদায় নিতে এসেছি। স্কুলে আসতেই দেখি সামনে ইরাপুরা দাঁড়িয়ে আছে। ওদের সামনে আসতেই ইরাপু বলল, এই চকলেট, আমাদের জন্য দোকান থেকে চকলেট নিয়ে আয়। আচ্ছা, আগামীকাল থেকে এগুলো কাকে বলবেন? কাকে আর বলবো, তোকেই বলবো। খুব ভালো তো, কিন্তু আমি তো আর এখানে থাকবো না। তুই আবার কোথায় যাবি? আব্বুর ট্রান্সফার হয়েছে, তাই এখান থেকে চলে যাব। আর কখনো আপনাদের সাথে দেখা হবে কিনা যায় না। কি বলছিস কি? জি আপু। আচ্ছা ভাই, মাসুমের সাথে দেখা করে বাসায় চলে যাব। আপনার জন্য ছোট একটা গিফট আছে। যতই হোক আপনি আমার আপু। কি গিফট? পকেট থেকে একজোড়া কানের দুল বের করে বললাম, এই নিন। কি মনে করে এই গিফট দেওয়া হচ্ছে? অনেকদিন আগে একটা দোকানে লটারি কেটেছিলাম, তখন এটা পেয়েছিলাম। আমার তো বোন নেই যে তাকে দিতাম, তাই আপনাকে আপু মনে করে দিলাম। কি নেবেন তো? আচ্ছা দে। ইরাপু হাত বাড়ালো, তাই আমি ইরাপুর হাতে দুল 2টা দিলাম। আচ্ছা আপু, বাই। বন্ধুদের সাথে দেখা করে আসি। আমি ওখান থেকে বন্ধুদের কাছে চলে এলাম। এসে বললাম, কী রে, তোদের কি অবস্থা? এই তো ভাই, ভালো। তোর? আলহামদুলিল্লাহ ভালো। তোদের সাথে দেখা করতে এলাম।
আজ চলে যাব তো, তাই আবার কখন দেখা হবে কি না জানি না। সময় পেলে চলে আসবি। কখন যাবি? একটু পরে। আচ্ছা বাইরে আবার কখনো আসলে দেখা হবে। ওদের কাছ থেকে চলে এলাম, দেখি ইরা পুরা ওখানে এখনও দাঁড়িয়ে আছে। আল্লাহ হাফিজ, আবার আসিস। জি, আল্লাহ হাফেজ। স্কুলের গেট দিয়ে পার হতে যাব, তখন কেউ ডাক দিল। পেছন করে দেখি ইরাপু ডাকছে। ইরাপু ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। তখন ইরাপু আমার কাছে এলো, এসে বলল, আমার সাথে আয়। কোথায়? আয়, তাহলেই দেখতে পাবি। এত কথা বলছিস কেন? আমি আর কিছু না বলে ইরাপুর পেছনে পেছনে হাঁটতে লাগলাম। পাশে একটা ফটোশপ মানে স্টুডিও আর কি, ওখানে এলাম। এখানে আবার কি করবে? এখানে কেন নিয়ে এলেন? আমার সাথে ভিতরে আয়, একটা কথাও বলবি না। জি, ইরাপুর সাথে স্টুডিওর ভেতরে এলাম। তারপর ইরাপু বলল, আঙ্কেল, একটা ছবি তুলেন তো, এবং বড় সাইজ করে প্রিন্ট করে দেন। আই, তুই আমার পাশে দাঁড়া। ইরাপুর কথা শুনে ইরাপুর পাশে দাঁড়ালাম। তারপর ছবি তুলে প্রিন্ট করে এক কপি আমাকে দিল, আর ইরাপু এক কপি রাখলো। নে, এটা তোর কাছে রাখ। জি, ইরাপু বিল দিল। তারপর স্টুডিওর ভেতর থেকে বেরিয়ে এলাম। এসে বললাম, এখন আমি যেতে পারি? ওকে, আল্লাহ হাফিজ, আবার আসিস। জি। তারপর হাঁটতে লাগলাম। ইরাপু আমার দিকে তাকিয়ে থাকলো। কি এমনভাবে তাকিয়ে আছিস? আকাশকে তো আর দেখা যাচ্ছে না। কি কি কে? কিরে, কি এত ভাবছিস? কিছু না। এ কি, তোর চোখে পানি কেন? কি সব বলছিস জায়রা? আমার চোখে পানি আসতে যাবে কেন? হাত দিয়ে দেখ, বুঝতে পারছি মজার ছলে এই পিচ্চি আকাশকে ভালোবেসে ফেলেছিস, তাই না? জানি না, কিন্তু কেমন একটা চাপা কষ্ট হচ্ছে। মন চাচ্ছে ওকে যেতে বাধা দিই। এই বয়সে এগুলো মায়া, কিছুদিন পর কেটে যাবে। জানি না কি হবে। আচ্ছা চল স্কুলে যাই, আজ ক্লাস করবো না, ভালো লাগছে না। তারপর আমি বাসায় চলে এলাম। বাসায় আসতেই আম্মু বলল, এত দেরি হলো কেন? আম্মুকে পিক দেখিয়ে বললাম, এই মেয়েটার জন্য। আম্মু পিকটা দেখে বলল, মেয়েটাকে বৌমা নাকি? ধুর, কি যে বলো না। এটা আমার বন্ধু মাসুমের বড় বোন। আমাকে স্টুডিওতে নিয়ে গিয়ে ছবি তুলে প্রিন্ট করে দিল, আর নিজের কাছে একটা রাখলো। আমার কথা শুনে আম্মু মুচকি হাসলো। আম্মুর এমন হাসির কারণ বুঝতে পারলাম না। তারপর ওখান থেকে চলে আসি। এখন বর্তমানে আসা যাক। আম্মু সেই দিনের মুচকি হাসির কারণ আজ বুঝতে পেরেছি। মাগরিবের আজান দিল, তাই ছাদ থেকে নেমে পড়লাম। তারপর নামাজ পড়ে এসে পড়তে বসলাম, কারণ কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা। তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে শেষ করে খেতে এলাম। আম্মু, খেতে দাও। আর এখন একটু কম ঘুমা, আর কয়েকদিন পর পরীক্ষা। কোথায় বেশি ঘুমাই, দিনে মাত্র 7 ঘন্টা হয়। একটু কম হয়ে গেল। আরে বাবা, এই কয়েকদিন একটু কম ঘুমা। তুমি ঘুমাতে পাও না, তাই আমার ঘুম নিয়ে তোমার এত হিংসা হচ্ছে। এই হারামজাদা, এই কয়দিন একটু ঘুমা, পরীক্ষাটা দিয়ে নে। তারপর পরীক্ষা শেষে সবসময় ঘুমা, তোকে বারণ করেছে কি? ঘরের ভিতরে কি সব সময় থাকা যায়? বউ থাকলে একটা কথা ছিল। তাহলে কি মেয়ে দেখা শুরু করব? না থাক, বিয়ে করলেই আবার মায়ের তার উপর ঝাড়ি খেতে হবে, যেমন তুমি খাচ্ছ। কি বললি তুই? দাঁড়া, তোর খাওয়া বন্ধ। চেয়ার থেকে উঠ বলছি। আহা, আমি কি মিথ্যা বলেছি নাকি? আব্বু, আমি কি মিথ্যা বলেছি নাকি? তুমি বলো দেখি। আব্বু লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। এত কথা না বলে চুপচাপ খা। আমি মুচকি এসে খেতে লাগলাম। তারপর খাওয়া শেষ করে উঠে রুমে এলাম। রুমে এসে দেখি ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ বল। কোথায় রে তুই? তাড়াতাড়ি আয়। কত বাজে যে এত তাড়াহুড়ো করছো? শালা, তোর কাছে কি ঘড়ি নাই? দেখ কত বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:35 বাজে। দাঁড়া, আমি আসি। আমি দাঁড়াতে পারবো না, দেরি হলে স্যারে অনেক বকাবকি করবে। বাই, তুই আয়। যা যা, আমারও সময় আসবে। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি ফোন কেটে রেডি হয়ে বাইরে এলাম। তারপর বাইরে এসে তাড়াতাড়ি সাইকেলে চড়ে চালাতে লাগলাম। যেখানে প্রতিদিন রাফি দাঁড়িয়ে থাকে সেখানেই দাঁড়িয়ে আছে। যাক, ছেলেটার একটু হলেও ভয় আছে। ও, রাফি সম্পর্কে তো বলাই হয়নি। রাফি হচ্ছে আমার ফ্রেন্ড। ঢাকা থেকে রাজশাহী এসে ভর্তি হওয়ার পর ওর সাথে প্রথম দেখা হয়েছিল, তখন থেকে বন্ধুত্ব হয়েছিল। কী রে, যাসনি যে? এমনিতেই। আচ্ছা চল, মনে হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে। এই কয়েকদিন একটাও ক্লাস মিস দেওয়া যাবে না। হ্যাঁ চল। তারপর দুই বন্ধু সাইকেল চালাতে শুরু করলাম। 10 মিনিট পর কলেজে চলে এলাম। ঘড়িতে দেখি 50 বাজে, 5 মিনিট লেট। ক্লাসের সামনে আসতেই বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম।
ইয়েস। আর তোদের আসতে এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। আমার কথা শুনে স্যার আমার দিকে কেমন করে যেন তাকালো। বুঝলাম না স্যার আমার দিকে কেন এমন করে তাকালো। সামনে তোর পরীক্ষা আর তুই এখনো 10টা পর্যন্ত ঘুমাচ্ছিস? আশা, তোদের কি কখনো কাণ্ডজ্ঞান হবে না বলতো? তোদের সময় আমি কি করতাম জানিস? এবার শুরু করবে চাপা মারা। আরামজাদা, আমি চাপা মারি? চাপা মারা না তো কি, শিক্ষকরা ভুলে যায় যে তারাও ছাত্র ছিল। তারা যে মিথ্যার মিথ্যা বলে যে তাদের নোবেলের চাইতে বড় কিছু দেওয়া কম হয়ে যাবে। আমার কথা শুনে ক্লাসে সবাই হাসতে শুরু করলো। আই থাম, আর এই তোরা বেঞ্চে গিয়ে বস। জি স্যার। আমি আর রাফি একটা বেঞ্চে বসে পড়লাম, তারপর ক্লাস করতে শুরু করলাম। দুপুরে টিফিনের সময় বন্ধুরা মিলে একটা গাছের নিচে বসে আছি, তখন নদী আসলো। জানো, তোমাকে কি তোমার আম্মু তাড়াতাড়ি ওঠায়নি? হ্যাঁ গো বেবি, উঠিয়েছি, কিন্তু উঠছি উঠছি করে ওঠানো হয়নি। বেবি, তুমি যদি অধিকার দাও তাহলে টাইম মতো ওঠানোর দায়িত্ব নিতে পারি। না গো জানো, থাক, এই ভালো আছি। সিঙ্গেল লাইফই বেস্ট লাইফ। জি না, ভালোবাসার মতো ভালোবাসলে এর থেকে বেশি কোনো বেস্ট নাই। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। থাক, আর বলতে হবে না। দেখি তো, শালারা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তো ওদের আবার কি হলো? ইস, কেউ যদি আমাদেরকে এমনভাবে বলতো। আফসোস, আফসোস করিস না ভাই, চাইলে এই নদীতে ডুবে যেতে পারিস। এমনভাবে ডুবাবো না আর নামতেই চাইবে না। কেন, দেশে কি মেয়ের অভাব পড়ছে নাকি যে আমার সাথে লাইন মারবে? আমি কি পাগল যে এমন একটা গুন্ডি মেয়ের সাথে লাইন মারতে যাব? কি বললি তুই? তারা তোকে দেখাচ্ছি মজা। রাবি উঠে দৌড় লাগলো, তখন নদী বলল, শালা হারামি, তোকে দেখে নিব। আর জানু, বলো না, তুমি কি আমায় তোমার ঘরে রানী বানাবে? চাকরানি বানাতে পারি যদি তুমি রাজি থাকো তাহলে। আমি রাজি, তাহলে ডান। আমার তোমার চাকরানি হব। অনেক ফাজলাম হয়েছে, এখন ক্লাসে চল। নদী আর কিছু বলতে গিয়েও বললো না। নদী হচ্ছে আমার ফ্রেন্ড, তবে বেস্ট ফ্রেন্ড না। আমি বুঝি নদী আমাকে পছন্দ করে, শুধু পছন্দই না, আমাকে ভালোবাসে। কিন্তু আমি তো তাকে ভালোবাসতে পারবো না। আমি তো মনের প্রাণে ইরা আপুকে ভালোবাসি। কবে যে পরীক্ষাটা শেষ হবে, উঠে সবাই মিলে ক্লাসে চলে এলাম। ওইদিকে আব্বু আমার জন্য ছেলে দেখছে, কি করব বুঝতে পারছি না। কংগ্রাচুলেশন। মজা করিস না তো, বলছি পড়া শেষ করে নি তারপরে বিয়ে করব, কিন্তু আমার কথা শুনছেই না, বলছে বিয়ের পরও পড়া যাবে। ওহ, ছেলে কি করে? ছেলে তো দেখছে, আমার প্রথম ভালোবাসা এমনভাবে হারিয়ে গেল, ও কি আর কখনো আসবে না? আমি কিভাবে বলবো? আর আকাশ তো তোকে বড় আপু মনে করতো, তোর কথা মনে আছে কি না তাও সন্দেহ। এভাবে বলিস না, আমার মন বলছে খুব শীঘ্রই আসবে। ও যদি আসে ওকে জোর করে বিয়ে করব। তার আগে যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে? তাহলে আবার কি, কিছু করার থাকবে না। তবে হৃদয়ের কোনো একে কোণে সারাটে জীবন থেকে যাবে সে। আকাশ তো তোর ভাইয়ের বন্ধু ছিল, মাসুম কি কিছু জানে না? আমি মাসুমকে জিজ্ঞেস করেছি, কিন্তু কিছু জানে না। আচ্ছা যাই হোক, ক্লাসে চল। ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। রাতে ইরা আপু আমাদের ওই ছবি দুটো নিয়ে বসে আছে আর বলছে, এই অপেক্ষার প্রহর কখন শেষ হবে বলো তো? কখন তোমার দেখা পাবো বলো? অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। কখন তুমি আসবে বলো না? জানো, তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে খুব ইচ্ছে করছে রাস্তার পাশ দিয়ে দুইজনে হাতে হাত রেখে গোধূলি বিকেলে হাঁটতে। ইচ্ছে করছে পার্কে পাশাপাশি বসে বাদাম খেতে। ইচ্ছে করছে সকালে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে দুইজনে একসাথে খালি পায়ে হেঁটে যেতে। আপু, তুমি কি আমাকে ডেকেছো? আপু, এই আপু, কে কে? ও তুই? হ্যাঁ বল। তুমি তো আমাকে ডেকেছো, তুমি বলছো হ্যাঁ বল, কি এত ভাবছো বলো তো? না তেমন কিছু না। মাসুম ইরা আপুর হাতে পিক দেখতে পেল, তাই বলল, বুঝেছি, কি এত ভাবছিলা আর কাকে নিয়ে এত ভাবছিলা? এত বুঝিস কেন? আর আমাকে একটা হেল্প কর না। কি সাহায্য? আব্বুকে ছেলে দেখতে বারণ কর না, আর 2টা বছর থামতে বল। আমি পারবো না, আমি বন্ধুকে বললে আমাকে ঝাড়ে দিয়ে উড়িয়ে দিবে। আমি কিন্তু বাসা থেকে পালিয়ে যাব। পাগল হলে নাকি? তাহলে কি করবো বল? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না। আপু, তার জন্য অপেক্ষা করছো? বলো, এলে তো চলে আসতো, তাই না? বলছি কি ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। এখন যদি তুই আমার চোখের সামনে থেকে না যাস না, তাহলে তোকে কি যে করবো আমি নিজেও জানি না।
মাসুম ভয় পেয়ে দৌড়ে পালালো। ইরা আপু এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, আকাশ, তোকে যদি কখনো হাতের কাছে পাই না, তাহলে তোর কি যে করবো আমি নিজেও জানি না। কেমন আমাকে তুই কষ্ট দিচ্ছিস? আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। তারপর 12টা পর্যন্ত পড়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আকাশ, তাড়াতাড়ি ওঠ, দেখ কত বেজেছে, তাড়াতাড়ি ওঠ। আম্মুর এমনভাবে বলাতে তাড়াতাড়ি উঠে বললাম, কি হয়েছে? এমনভাবে ডাকাডাকি করছে কেন? আম্মু মুচকি হেসে বলল, কিছুই হয়নি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বস। পারবো না, তুমি যাও। তোর আব্বু বলছে তুই যদি A+ পাস তাহলে তোকে বাইক নিয়ে দিবে। সত্যি বলছো? এখন তাড়াতাড়ি উঠে পড়তে বস, ভালো রেজাল্ট করতে হবে না? আম্মুর কথা শুনে তো মনের ভিতর লাড্ডু পড়ছে। আম্মু চলে গেল। আমি ব্রাশ করতে করতে ছাদে গেলাম। ব্রাশ করা শেষ করে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার জন্য ডাক দিল, তাই খেতে এলাম। আব্বু, তুমি নাকি বলেছো আমি যদি A+ করতে পারি তাহলে আমাকে বাইক কিনে দিবা? বলেছি। সত্যি আমাকে দিবা? না, তোকে না। তুই জানিস না আমাদের আরও একটা ছেলে আছে, ওকে দিব। ও আচ্ছা, আমি আর কিছু বললাম না। চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে মোবাইলটা নিয়ে একটু ফেসবুকে গেলাম। কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর রাফিকে ফোন দিলাম। রাফি ফোন রিসিভ করতে বললাম, কোথায় আছিস? বাসা থেকে বের হচ্ছি, তুই? আমিও ফোন কেটে দিলাম। তারপর সাইকেল নিয়ে চালাতে লাগলাম। 5 মিনিট পর চলে এলাম। রাফি যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে আছে। এই চল যাও যাক। নদী তোকে ভালোবাসে, সেটা তুই বুঝতে পারিস? পারি। তাহলে ওকে প্রপোজ করে দিস না কেন? তোর তো কোনো গার্লফ্রেন্ড নাই। কে বলেছে নাই? আমি একজনকে অনুভবে অনেক বেশি ভালোবাসি। মিথ্যা বলছিস কেন? সত্যি বলছি, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি। পরীক্ষা শেষ করেই ওকে দেখতে যাব। মানে ফেসবুক প্রেম নাকি? আর আমাকে তো এই সম্পর্কে কিছু বলিসনি। তুই জানতে চাসনি তাই আর বলিনি। আমার ফোনে অন করলে যে পিকটা দেখতে পাস না, ওই মেয়েটি হলো নাম ইশরাত জাহান ইরা। মাঝে মধ্যে জিজ্ঞেস করতি না যে কে ওটা? ওটা আমার একমাত্র ভালোবাসা, আমার হৃদয় স্পন্দন, আমার স্বপ্নের রাজকন্যা, আমার ভালো থাকার কারণ। ও, তো এর বাসা কোথায়? আর এই মেয়েটা তোর কোনো আত্মীয় হয় নাকি? ওর বাসা ঢাকা। আমার বন্ধুর বড় বোন। 4 বছর আগে ওদের ছেড়ে এসেছি, আর 4 বছর পর আবারও ওখানে যাব। ও, মেয়েটার যদি বিয়ে হয়ে যায় বা এখন অন্য কাউকে ভালোবাসে তাহলে কি করবি? আমার মন বলছে কোনো বয়ফ্রেন্ড নাই। আমার তো মনে হয় কোনো ছেলের সাথে কথা বলা বা পাত্তা দেয় না। আর বিয়ের কথা বলতেই পারছি না। মন বলছে তো এখনও বিয়ে হয়নি, আর হয়ে গেলে কিছু করার নেই। ও, কিন্তু কিভাবে বুঝলি মেয়েটা কোনো ছেলের সাথে কথা বলে না বা পাত্তা দেয় না? কারণ তখন কারোর সাথে তেমন কথা বলতো না, তাই। এখন চেঞ্জ হতে পারে না? যেমন তোকেই দেখ, আগে কোনো মেয়ের সাথে কথা বলতি না, এখন মেয়েদের সাথে কত রসালো কথা বলিস। হয়তো মেয়েটাও এমন হয়ে গেছে। মন বলছে হয়নি। কখনো টুরু ভালোবাসা দেখি নাই, আজ দেখে নিলাম। রাবির সাথে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। কলেজে এসে সাইকেলের গ্যারেজ দেখে আড্ডার জায়গাতে চলে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন গো সবাই? এতক্ষণ আবার বরটাকে দেখতে পাইনি, তাই খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। তাই? আমার বউটা আমাকে এত মিস করে? হ্যাঁ গো। পাঁচনামা বাদ দিয়ে বল, সবাই কেমন আছিস? ভালো, তোরা দুজনে? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। এমনভাবে কয়েকদিন পার হয়ে গেল। আজ কলেজে একটা প্রোগ্রাম আছে, মানে আজকে আমাদের বিদায় দিয়ে দেবে। আবারও মিস করব এই কলেজকে, কলেজের স্যারদের। একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে গেল। 1.5 ঘন্টা পরে অনুষ্ঠান শেষও হয়ে গেল। তোরা ডেলিভারি ভালো করে দিস, ওকে? কি বললা? তোমরাও ভালো করে দিও? আমরা কি মেয়ে যে আমরা ডেলিভারি দেব? তোমরা মেয়ে, তোমরা তোমাদের ডেলিভারি দিবা। এমনভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। এমনভাবে আরও কয়েকদিন পার হয়ে গেল। আগামীকাল আমার পরীক্ষা, তাই মন দিয়ে পড়ছি। পরের দিন পরীক্ষা সেন্টারে। ওগো, পরীক্ষাটা ভালো করে দিও। আপু, আপনিও ভালো করে পরীক্ষা দিও। কি বললি? আমি তোর আপু নাকি? আমি তোর কোন কালের আপু লাগে? হ্যাঁ রে, এই কালেরই। একটু পরে ঘন্টা দিল, তাই হলরুমে চলে এলাম। পরীক্ষা শেষে সবার পরীক্ষা কেমন হয়েছে? অনেক সুন্দর। তোমার? মাশাল্লাহ। রাফি, তোর? শালা হারামি, তুই আমার সাথে কথা বলবি না। বললাম যে শেষের প্রশ্নটা একটু দেখা,
একটু দেখা, কিন্তু তুই দেখালি না। এই জন্য বলে বন্ধু চেনা যায় পরীক্ষার হলে। আচ্ছা বল, শেষের সময় কোথায় ছিল? এখন তোকে দেখাবো না আমি লিজে লিখবো? আচ্ছা বাদ দে, আজ যা হয়েছে হয়েছে, আগামীকাল দেখাবো। এমনভাবে দেখতে দেখতে 10টা পরীক্ষা শেষ হয়ে গেল রাতে। তোমার জন্য একটা ছেলে দেখছি, দেখতে শুনতে ভালোই, সরকারি চাকরি করে, বেতনও অনেক ভালো। এত তাড়াতাড়ি বিয়ে করবো না, আর 2টা বছর। আমার মুখের উপর কথা বলা পছন্দ করি না, সেটা ভালো করে জানো। আগামীকাল দেখতে আসবে। ইরাপু কান্না করতে করতে তার রুমে চলে গেল। মাসুম ইরাপুর পেছন পেছন গেল। এমনভাবে কান্না করিও না, তুমি তো জানো আব্বু কেমন, যেটা বলে সেটাই করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর 2টা বছর থামতে সমস্যা কোথায়? আমি কিভাবে বলবো? আচ্ছা যদি বিয়ে ঠিক হয়ে যায় তাহলে আমি যেমন ভাবে হোক বিয়েটা ভেঙে দেব। আব্বু আম্মু তো সমাজের কাছে ছোট হয়ে যাবে, কিছুই করতে হবে না, আমি বিয়ে করব। কিন্তু তাই বলে এখন তুই যা, আমাকে একা থাকতে দে। মাসুম চলে গেল। ইরাপু বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে থাকলো। একে একে আমার প্রায় পরীক্ষা শেষ, আজকে শেষ দিন। পরীক্ষা শেষ করে পার্কে যাবা? কেন? এমনিতেই সবাই মিলে ঘুরতে যাব। গেলে মন্দ হয় না। আচ্ছা চল তাহলে। আর একটু কথা বলে হলরুমে চলে এলাম। একটু পরে পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শেষে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। তারপর আধা ঘন্টা পর পার্কে চলে এলাম। এসে সবাই মিলে ঘুরতে লাগলাম। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। নদী আমার কথা শুনে আমার সামনে একগুচ্ছ গাঁদা ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। গোলাপ ফুল পেলাম না, তাই গাঁদা ফুল দিয়েই প্রপোজ করছি। জানি না তোমাকে কতটা ভালোবাসি, তবে এটা জানি তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এমন কোনো মুহূর্ত নাই যে তোমাকে নিয়ে ভাবি না। যদি কোনো একটা দিন তোমাকে না দেখছি, তো সেদিন কেমন যেন নিজেকে পাগল পাগল মনে হতো। তুমি কি আমায় সুখে রাখার কারণ হবে? তুমি কি আমার সারাটি জীবন পথ চলার সাথে হবে? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নদীকে ধরে উঠে বললাম, সরি নদী, আমি আগে থেকে জানি তুমি আমাকে পছন্দ করো আর ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। তুমি মিথ্যা বলছো। আমি সত্যি বলছি, না হলে যে আমাকে এতটা ভালোবাসে তাকে ফিরে দেওয়ার সাধ্য আমার ছিল না। প্লিজ কিছু মনে করো না। তুমি আমাকে আগে বললেই পারতে, তাহলে তোমাকে নিয়ে এতটা কখনো ভাবতাম না। সরি, প্লিজ ক্ষমা করে দাও। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার অনেক খারাপ লাগছে। তখনই সবাইকে অবাক করে দিয়ে রাফি নদীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমিও তোমাকে অনেক ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসেছি জানি না। আমরা সবাই অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছি। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে। নদী কিছু না বলে হাঁটতে লাগলো। রাফি ওর সামনে আবার যা, আর নদী একা একা কোথায় যাবে? সাগরের বুকে। শালা মজা করিস না তো। আচ্ছা আমি ডাক দিয়ে দিচ্ছি। এই নদী শোনো। আমার কথা শুনে নদী দাঁড়িয়ে গেল। আমি নদীর কাছে গিয়ে বললাম, রাফির প্রপোজালটা অ্যাকসেপ্ট করা নিয়ে ভালো হবে। দেখো আমি তো। আমার ভালো খারাপ নিয়ে তোমাকে ভাবা লাগবে না। আমি কিছু বলতে গিয়েও বললাম না, একটু চুপ থেকে বললাম, একা একা কোথায় যাবে? নদী কিছু না বলে হাঁটতে লাগলো। আমি আবার বন্ধুদের কাছে এসে বললাম, চল সবাই বাসে চলে যাব। ওকে চলো তাহলে। তারপর নদীর পেছনে পেছনে সবাই চলে এলাম। দাঁড়াও, আমরা বাসে চলে যাব। আমাদের গাড়ি এলো, তাই সবাই উঠে পড়লাম। সবাই কথা বললেও আমি তেমন একটা কথা বলিনি। 45 মিনিট পরে বাসা চলে এলাম। বাসে আসতেই আম্মু বলল, কিরে আজ এত দেরি হলো কেন? পার্কে ঘুরতে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি চলে এলি যে? তারপর আম্মুকে সব কিছু বললাম। আম্মু চুপ করে থাকার পর বলল, সত্যি মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তো আমি কি করব? আচ্ছা ওগুলো বাদ দিয়ে খেতে দাও। ওকে, এগুলো চেঞ্জ করে আয়। তারপর রুমে এসে সব কিছু চেঞ্জ করে খেতে এলাম। আম্মু খাবার দিল, তাই খেতে শুরু করলাম। খেতে খেতে বললাম, আগামীকাল সকাল ঢাকা যাব। এত তাড়াতাড়ি? আচ্ছা, যদি ইরার বিয়ে হয়ে যায় তাহলে কি করবি? কি আবার করবে? কিছুই করার নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন রিসিভ করতে বললাম, কোথায় রে তুই? বাসায়। কেন? আমাদের বাসার দিকে আয়, বাজারের দিকে যাব। ওকে। বাসা থেকে বেরিয়ে এলাম। 5 মিনিট পর রাফি এলো। নে চালা। রাফি সাইকেল চালাতে লাগলো। আমি পেছনে উঠে পড়লাম। বাজারে কি করতে যাবি? 2টা গেঞ্জি নেব
আচ্ছা, তুই নদীকে কবে থেকে ভালোবাসিস? অনেক আগে থেকে, কিন্তু ভয়ে বলতে পারিনি। আজ বললাম, কিন্তু দেখলি তো। ও, আমি আগামীকাল ঢাকা যাব কি জন্য? তোর ভাবির জন্য। আগে থেকেই এত উত্তেজিত হয়েও না বলতিস। গিয়ে দেখ, হয়তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে নদী আছে না? একদম ওর দিকে নজর দিবি না, না হলে তোর চোখ খুলে হাতে ধরিয়ে দিব। তাই পরে দেখা যাবে। হুম। এমনভাবে রাবির সাথে কথা বলতে বলতে বাজারে চলে এলাম। এসে 2টা গেঞ্জি নিলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে 8টায় বাসায় চলে এলাম। রাতে খাবার সময় আমাকে তো কিছু টাকা দেওয়া লাগবে। কত টাকা লাগবে? 3 থেকে 4 হাজার হলে হয়তো হয়ে যাবে। আর টাকা লাগলে তুমি আছো না? ওকে, আর অনলাইনে টিকিট কেটে রাখবো না তুই গিয়ে কাটবি? কেটে রেখে দাও, তাহলে আমার টাকা বেঁচে গেল। না থাক, আমি কেটে নেব। ওকে। আর তুই কি মনে করেছিস তোকে বেশি দিতাম 1,000 টাকা আমি কেটে নিতাম? হ্যাঁ। ওকে, সমস্যা নেই। কিপটার বাচ্চা কিপটা। আম্মু, তোমার শ্বশুর কি এমন কিপটা ছিল? আমি কিভাবে বলবো? আমি আসার আগেই তোর দাদু মারা গিয়েছিল, আর তোর দাদু মনে হয় কৃপণ ছিল, না হলে তার ছেলে এমন কেন হবে? মা ছেলে মিলে তো ভালোই পেঁচাচ্ছ। একটু একটু। এভাবে সবাই মজা করতে করতে খাওয়া শেষ করলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। তারপর একটু ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এলাম। আম্মু আব্বু গেলাম। আম্মু আব্বু আমার সাথে রাস্তা পর্যন্ত এলো। তারপর আমি একটি গাড়ি ডেকে উঠে পড়লাম। তারপর বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে নিলাম। একটু পরে বাস এলো, তাই উঠে পড়লাম। বিকেল 5টার সময় ঢাকা এলাম। তারপর একটা ট্যাক্সি ডেকে আবারও চলে এলাম। তারপর মাসুদের বাসার সামনে চলে এলাম। আচ্ছা, আমি কি ভেতরে যাব? না, কাউকে আগে কিছু বলবো। ওই তো একজন এদিকে আসছে। একটা ছেলে বাসাটা থেকে বের হচ্ছে। একে তো মাসুমের মতোই লাগছে। এটা কি তাহলে মাসুম? এত কিছু ভেবে লাভ নেই, ওকে জিজ্ঞাসা করি, তাহলে জানতে পারবো সে কে। তাই ছেলেটার কাছে গিয়ে বললাম, হাই, হ্যালো, আপনি কি এ বাসায় থাকেন? আর মাসুমকে চেনেন? আমি মাসুম। কি প্রয়োজন? আমি কিছু না বলে মাসুমকে জড়িয়ে ধরলাম। আপনি কি পাগল? ছাড়েন বলছি, ছাড়েন। মাসুম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে তুই চিনতে পারছিস না? না, কে আপনি? ভালো করে দেখ। আমার কথা শুনে মাসুম আমাকে দেখতে লাগলো। তারপর কিছু না বলে জড়িয়ে ধরলো। আকাশ, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এতদিন কোথায় ছিলি আর এতদিন পরে এলি যে? তোর কথা খুব মনে পড়ছিল, তাই পরীক্ষা শেষ হতে হতে চলে এলাম। আর ভেতরে নিয়ে যাবি না? এখানে দাঁড় করিয়ে রাখবি? হুম, চল চল। এসে ভালোই করেছিস। কি ভালো করলাম? আর 5 দিন পর আপুর বিয়ে। বিয়ে মানে? হুম, বিয়ে। আর ভালো করে জানি তুই কার জন্য এসেছিস। প্লিজ দোস্ত, আপুর কাছে তোর আসল পরিচয় দিস না প্লিজ। মাসুমের কথা শুনে অবাক হলাম। আর বুকের ভেতরটা চিনচিন ব্যথা শুরু হলো। আর বুকের ভেতর কেমন দমকা হাওয়া বইতে শুরু করলো। আমি তাহলে আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললাম। চল বাসায় ভিতরে। চল। মাসুমের সাথে ভেতরে এলাম। ভেতরে আসতে একটা ভদ্র মহিলাকে দেখলাম আর একটা মেয়েকে। মেয়েটাকে দেখতে ইরাপুর মতো লাগছে। বাহ, ইরাপু তো এখন অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে ডানা কাটা একটা পরী। ইরাপুকে দেখে মনটা ভালো হয়ে গেল। মাসুম, এটা কে? আমার ফ্রেন্ড, নাম সাগর। আমাদের বাসায় কিছুদিন থাকবে আর ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবে। ও আচ্ছা আচ্ছা, ওকে একটা রুম দেখিয়ে দে। ওকে আম্মু। ইরাপুর দিকে লক্ষ্য করলাম। ইরাপু একদানে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমাকে কি চিনে ফেলেছে? কি জানি। আমিও তাকালাম। যখন চোখে চোখ পড়ল তখন চোখ নামিয়ে নিলাম। সাগর, চল। মাসুমের পেছনে পেছনে একটা রুমে এলাম। আমার নাম আবার সাগর হলো কবে থেকে? আজ থেকে প্লিজ আপুর সামনে তোর আসল পরিচয় দিস না। আর আজ থেকে তোর নাম সাগর। এখন একটু রেস্ট নে। আচ্ছা, ইরাপুকে আমাকে চিনে ফেলেছে? আমি জানি না। আচ্ছা, রেস্ট নে, আমি আসছি। আর এটা রুমটা আমার, পাশের রুমটা একটু পরিষ্কার করা লাগবে। ওকে। মাসুম চলে গেল। আমি ব্যাগ রেখে বিছানায় বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতরটাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে দিয়েছে। না, এখানে থাকা যাবে না। ইরাপুর বিয়ের আগে চলে যেতে হবে। প্রিয় মানুষটার বিয়ে চোখের সামনে দেখতে পারবো না। ভালোবাসি কথাটা না বলাই থেকে গেল। আমার ভালোবাসা না হয় এমনভাবেই অসম্পূর্ণ থেকে গেল। খুব কষ্ট হচ্ছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল।
রুমে কারো আসার শব্দ পেলাম, তাই তাড়াতাড়ি চোখ মুছে উঠে বসলাম। দেখলাম ইরা আপু। জি, কিছু বলবেন? না, তেমন কিছু না। মাসুম কোথায়? জানি না, আমাকে রেস্ট নিতে বলে কোথায় যে গেল। ইরাপু ভেতরে এসে দাঁড়ালো। ইরাপু এমনভাবে দাঁড়ানোতে বুকের ভেতর কেমন ধুকধুক করতে শুরু করলো। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলি ভালোবাসি, কিন্তু পারছি না। তোমার নাম কি সত্যি সাগর না অন্য কিছু? জি, আমার নাম সাগর। আকাশ থেকে সাগর হলে কবে থেকে? জি আপু, ঠিক বুঝলাম না, এই আকাশটা আবার কে? তুমি আকাশ, সেটা ভালোভাবেই জানি। মিথ্যে বলছো কেন? আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি? জানি না তোমার কি লাভ হচ্ছে, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো। আপনাকে কোনো মিথ্যা বলছি না। আচ্ছা, আপনার নাম কি? সত্যি তুমি আমাকে চেনো না? তোমাকে চিনবে কিভাবে? আজকে প্রথম তো তোমাকে দেখছে, আর আম্মু তোমাকে ডাকছে। ইরাপু চলে গেল। তখন মাসুম দরজা লাগিয়ে আমার পাশে এসে বসলো। ইরাপুর চোখের কোণে পানি কেন ছিল? দোস্ত, ক্ষমা করে দে। আমি ভালোভাবে জানি তুই আপুর জন্য এখানে এসেছিস। তুই এমন সময় এসেছিস যে আপুর বিয়ে আমি চাইলেই কিছুই করতে পারবো না। যদি এখন আপুর বিয়েটা এখন ভেঙে যায় তাহলে আমাদের পরিবারের সম্মান থাকবে না, সমাজের লোক আমাদের নিয়ে বাজে মন্তব্য করবে। প্লিজ ক্ষমা করে দে। মাসুমের কথা শুনে যা বুঝলাম, ইরাপু আমাকে ভালোবাসে, তাই তো মাসুম এমনভাবে বলেছে। আচ্ছা, আমি আগামীকাল বাসায় চলে যাব। কেন? এখানে থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না। কিন্তু তার পরের দিন জাস্ট প্লিজ। আচ্ছা ঠিক আছে। এমনভাবে আমার ভালোবাসা অসমাপ্তই থেকে গেল। ভালোবাসা কথাটা না বলাই থেকে গেল। তবে ইরাপু আমার হৃদয়ের এক পাশে সারা জীবন থেকে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। তখন কেউ বলল, মাসুম, দরজা খোল। আসছি। মাসুম গিয়ে দরজা খুলে দিল। ইরাপু কিছু খাবার নিয়ে এলো, এসে বলল, না এগুলো। ইরাপু খাবারগুলো দিয়ে চলে গেল। তখন মাসুম বলল, নে এগুলো খেয়ে নে। একটু ফ্রেশ হওয়া লাগতো যে। ওকে, আচ্ছা আমার সাথে আয়। ওকে। মাসুমের সাথে রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে খেতে লাগতাম। ইরাপু তার রুমে গিয়ে ফারজানা আপুকে ফোন দিল। হ্যালো ফারজানা, একটু আমাদের বাসায় আয় তো। কেন, কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে, তাড়াতাড়ি আয়। ওকে, আসছি। ইরাপু ফোন কেটে বিছানায় বসে পড়ল। আমি হালকা খেয়ে পড়লাম। চল পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা, সবাই একসাথেই আসিস তো? আমি ওদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু তুই চলে এলি। ভাই, তুই কিন্তু আগের থেকে অনেক হট হয়েছিস। যে কোনো মেয়ে দেখলে তোর উপরে ফিদা হয়ে যাবে। পাম দেওয়া লাগবে না, বল যে তুই অনেক সুন্দর হয়েছিস। বাঙালি জাতির একটাই সমস্যা, যদি তার গুণগান করা হয় তাহলে সে মনে করে তাকে পাম দিচ্ছি। হয়েছে হয়েছে। আচ্ছা, এখনও কি তুই আগের মতোই মেয়েদের পেছন পেছন কি ঘুরে বেড়াস? তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোর চরিত্র একটু উন্নতি হয় নাই, আরও অবনতি হয়েছে। এমনভাবে বলতে পারলি? কেন পারবো না, খুব পারবো। আচ্ছা বাইরে চল, সবার সাথে দেখা করে আসি। চল। তারপর রুম থেকে বেরিয়ে এলাম। তারপর বাইরে চলে এলাম। এসে দেখি একটা মেয়ে বাসা থেকে আসে। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এটা ইরাপুর বান্ধবী ফারজানা আপু। দোস্ত, এটা কি ফারজানা আপু আসে? আচ্ছা, তোর কিভাবে সবার ফেস মনে আছে বলতো? জানি না। মাসুম, এই ছেলেটি কে রে? মনে হচ্ছে চেনা চেনা লাগছে। আমার ফ্রেন্ড সাগর। আরে আজব তো, চিনবে কিভাবে? ওহ, তাই তো। আর ইরার কি হয়েছে রে? আমাকে খুব তাড়াতাড়ি ডাকলো। আমি কিভাবে বলবো, তুমি গিয়ে দেখো। কতদিন থেকে মায়ের খাসনি? ভালোভাবে কথা বলতে পারিস না? ফারজানা আপু চলে গেল। এর আগে কি ফারজানা আপুর কাছে মার খেয়েছিস নাকি, যে বলছে কতদিন থেকে মার খাসনি? ফাজলামি করি, তাই মাঝে মধ্যে খেতে হয় দুই একটা। ও, তারপর হাঁটতে হাঁটতে মাসুমদের আড্ডা জায়গাতে চলে এলাম। ওইদিকে। কিরে, কি হয়েছে? এমনভাবে ডাকলি কেন? আকাশ এসেছে? আকাশ এসেছে মানে? কোথায়, কখন? বেশ কিছুক্ষণ আগে। তাহলে মাসুমের সাথে যে ছেলেটা বাইরে গেল ওই ছেলেটা নাকি? তাহলে টিরিট দে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে। কি সমস্যা? আমি ভালো করে জানি ওটাই আকাশ, কিন্তু ওই দাবি করছে ওই সাগর। আরও বলছে যে ও আকাশকে চেনে না, আর মাসুমা বলছে ওর নাম সাগর। কিভাবে বুঝলি ওটা আকাশ? পুরো আকাশের মতো দেখতে, ওর কণ্ঠটাও আকাশের মতো, আর আমার মন বলছে ওটাই আমার আকাশ। ও যদি সত্যি আকাশ হয় তাহলে মিথ্যা বলবে কেন? আমি কিভাবে বলবো? তোর ভাই কিছু বলেনি তো?
ও কিছু কেন বলবে? ও তো জানে আমি আকাশকে ভালোবাসি। মাসুম জানে তুই আকাশকে ভালোবাসিস, আর আকাশও হয়তো তোকে ভালোবাসে, সেটা হয়তো মাসুম জানে, তাই চায় না যে তোর বিয়েটা ভেঙে যায়। তাই হয়তো আকাশকে কিছু বলেছে। জানি না কি হয়েছে, কিন্তু আমি আকাশকে চাই যেভাবেই হোক। রাত 8টার দিকে আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। এসে মাসুমের রুমে চলে এলাম। তুই একটু বস, আমি নিচ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। মাসুম নিচে চলে গেল, একটু পরে এলো, এসে বলল, তোর ব্যাগ নিয়ে আমার সাথে আয়, তোর রুম দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। ব্যাগ নিয়ে মাসুমের রুম থেকে বেরিয়ে এলাম। একটা রুমের সামনে আসতেই, এটা তোর রুম, যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস। ও রুমের ভিতরে এলাম, সাথে মাসুম আসলো। ব্যাগ রেখে বিছানায় বসে পড়লাম। ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু ফোন দিয়েছে। ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করছো? বসে আছি। তুই? আমিও বসে আছি। আব্বু কোথায়? পাশে বসে আছে। আর বৌমাকে কখন নিয়ে আসবি? মনে হচ্ছে গাছের পাতা, তুমি চাইলেই ছিঁড়ে নিয়ে চলে আসবো। আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিলাম। তারপর মাসুমের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর খাবার জন্য ডাক পড়লো, তাই নিচে এলাম। এসে খাবার টেবিলে বসলাম। তোমার নাম কি? মাসুমের দিকে তাকালাম, তারপর বললাম, সাগর। ও কোন ক্লাসে পড়ো? আমের মাসুম সেম ইয়ারে। তোমার আব্বু কি করে? জব করে। তুমি মনে হচ্ছে ছেলেটার ইন্টারভিউ নিচ্ছ। বাবা তুমি কিছু মনে করিও না। না আন্টি, আমি কিছুই মনে করিনি। লক্ষ্য করলাম ইরাপো আমার দিকে আর চোখে একদিনে তাকিয়ে আছে। যখন ইরাপুর চোখে আমার চোখ পড়লো, তখন ইরাপু চোখ সরিয়ে নিল। আন্টি খাবার দিল, তাই খেতে শুরু করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে মাসুমের সাথে মাসুমের রুমে চলে এলাম। এসে কিছুক্ষণ গল্প করে আমার রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইরাপুর কথা মনে হতে বুকের ভেতর কেমন করে উঠল। এত কাছে এসেও পেলাম না, এভাবে হারিয়ে ফেললাম। আমার প্রথম ভালোবাসা এভাবে অসমাপ্তই রয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর ক্লান্ত থাকার জন্য আরও ঘুম চলে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে এলাম। গিয়ে দেখি ইরাপু এক কোণে দাঁড়িয়ে আছে। ইরাপুর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, তাই বললাম, গুড মর্নিং। আমার কথা শুনে ইরাপু আমার দিকে তাকালো, তারপর বলল, গুড মর্নিং। সকাল সকাল সূর্যবিলাস করছেন? তুমি মিথ্যে বলছো কেন? বলো তো, আমি জানি তুমি আকাশ। না আপু, আমি সাগর। আর আকাশটাকে? না, কেউ না। ইরাপু ছাদ থেকে নিচে চলে গেল। আমি কি এটা ঠিক করছি? না, আমি ঠিকই করছি। আমি চাই না আমার জন্য কোনো পরিবারের সম্মানহানি হোক। একটু দাঁড়িয়ে থেকে নিচে চলে এলাম। বেশ কিছুক্ষণ পর, আমাদের সাথে মার্কেটে যাবি? কেন? আপুর বিয়ের কেনাকাটা করতে। ভালো লাগছে না, তোরাই যা। বাসার সবাই যাবে, তুই একা কার সাথে থাকবি? আচ্ছা চল তাহলে। কথায় আছে না, মরার উপর খাড়ার গা। এমনিতেই হারিয়ে ফেলেছি, তাই মন খারাপ। তার উপর তারই বিয়ের শপিং করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে নে। মাসুম চলে গেল, আর আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তৈরি হয়ে নিলাম। একটু পরে মাসুম ডাক দিল, তাই রুম থেকে বেরিয়ে এলাম। তারপর বাড়ি এসে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। একটু পরে শপিং মলে চলে এলাম। শপিং শেষ করতে করতে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ায় সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে এলাম। বাপ রে বাপ, মেয়েদের সাথে কেউ শপিংয়ে যায়? ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি মাসুম, ইরা আপু, ফারজানা আপু সবাই বসে আড্ডা দিচ্ছে। মাসুম আমাকে দেখে বলল, তাহলে তোর ঘুম ভেঙেছে? মেয়েদের সাথে কেউ শপিংয়ে যায়? পা দুটো ব্যথা হয়ে গেছে। সেই ভাই, পা দুটো ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে পায়ে তেল মালিশ করতে হবে। তোমরা দুজনে কি মেয়েদের নামে কিছু বলেছো? না আবু, তোমাদের আবার কি বলবো। এটাই তোর জন্য ভালো। তারপর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে সন্ধ্যায় নিচে চলে এলাম। এসে নামাজ পড়তে এলাম। মনে তো হচ্ছে এটাই আকাশ। মনে হচ্ছে না এটাই আকাশ? এখন শুধু ওর মুখ থেকে বের করতে হবে। তুই বরং তোর ভাইকে আগে ধর, তারপর আকাশকে বলবি। সেটাই করতে হবে। নামাজ পড়ে আমার রুমে চলে এলাম। আর মাসুমও রুমে গেল। একটু পরে ইরা আপু মাসুমের রুমে গিয়ে বলল, সত্যি করে একটা কথা বলবি? কিছু বুঝলাম না। ওটা কি সত্যি সাগর না আকাশ? ওটা সাগর। সত্যি করে বল না। ওটা সাগর।
যদি জানতে পারি ওটা আকাশ, তাহলে তোর সাথে কখনো কথা বলবো না, বলে দিলাম। ইরাপু রেগে মাসুমের রুম থেকে চলে গেল। মাসুমের রুম থেকে বেরিয়ে এসে আমার রুমে এলো। এসেই বলল, তুই আগামীকাল সকাল সকাল চলে যাবি? তুই না বললেও চলে যাব, আমারও ভালো লাগছে না। আচ্ছা তুই থাক, আমি গেলাম। মাসুম চলে গেল। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। এত কাছে এসেও চলে যেতে হবে। আচ্ছা, আমি এটা ঠিক করছি? আমি কি ইরাপুকে ছেড়ে থাকতে পারবো? কেন পারবো না? এতদিন যেহেতু পেরেছি, সেহেতু বাকি জীবনটাও পারবো। রাতে খাবার খেয়ে রুমে এলাম। এসে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসে না। কি মনে করে যেন আম্মুকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। ফোন রিসিভ করতেই বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই? ভালো না। কি হয়েছে? এত কাছে এসেও হারিয়ে ফেললাম। মানে কি বলছিস? বুঝতে পারছি না। দুদিন পর ইরাপুর বিয়ে, আমি ইরাপুকে হারিয়ে ফেললাম। কি সব বলছিস? রুমে নেটওয়ার্ক সমস্যা দিয়েছে, তাই রুম থেকে বেরিয়ে ছাদে এলাম। আমি আগামীকাল সকালে চলে আসি। ইরাকে ছেড়ে এমন চলে আসবি? তাছাড়া কি করব বলো? আমি চাই না হীরাপুর পরিবারের সম্মানহানি হোক। আমার ভালোবাসা এমনভাবেই অসমাপ্ত হয়ে থাক। ইরাকে এত ভালোবাসিস, ইরাকে ছেড়ে থাকতে পারবি? এতদিন যখন পেরেছি, তখন বাকি জীবনটাও ঠিক পারবো। তোর কষ্ট হবে না? তা তো হবেই। হীরাপুকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে। যখন হীরাপুর কথা মনে পড়বে, তখন হয়তো নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়বে। এত যখন বুঝতে পারছিস, তাহলে ইরাকে ছেড়ে চলে আসবি কেন? আমরা কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারবো না, বলে দিলাম। না আম্মু, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আগামীকাল সকালে বাসায় চলে আসি। সকালে না, বিকেলেই বাসায় চলে যাচ্ছি। হারিয়ে গেলে কিন্তু আর কখনো পাবি না। আর একবার ভালো করে ভেবে দেখ। আমি অনেক ভেবেছি। আচ্ছা, পরে কথা বলবো। আল্লাহ হাফেজ, আগামীকাল কথা হবে। দেখ বাবা, তোর কাছে সময় আছে, এখনো ভেবে দেখ। আম্মু, আমি অনেক ভেবেছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দাঁড়া, তোর আব্বু কি বলবে? আচ্ছা দাও। আম্মু আব্বুকে ফোন দিল, তাই বললাম, হ্যাঁ আব্বু বলো। দেখ, ভালোবাসার মানুষ জীবনে একবারই আসে। ইরাকে যদি একবার হারিয়ে ফেলিস তো আর কখনো পাবি না। তখন সারা জীবন আফসোস করতে হবে। আমি জানি। আচ্ছা, পরে কথা বলবো। আল্লাহ হাফেজ। আরেকবার ভাব, তুই ইরাকে ভালোবাসিস বলে দে। ইরাও হয়তো তোকে ভালোবাসে। আমি বলতে চাই না। আগামীকাল কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিলাম। মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আকাশ যেমন চাঁদবিহীন অন্ধকার, ঠিক ইরাপুকে ছাড়া আমার জীবনটাও অন্ধকার। ইরাপুকে ভালোবাসি বলে যে ইরাপুকে পেতে হবে, এমন তো না। সব উপন্যাস বা গল্প পূর্ণতা পায় না, তেমনি আমার গল্পটা না হয় অপূর্ণই থেকে যাক। মন খারাপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ গালে দুইটা থাপ্পড় পড়ল। অন্ধকার থাকায় কে থাপ্পড় দিল বুঝতে পারছি না। মনের ভেতর অনেক ভয় করছে। হঠাৎ কেউ আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আল্লাহ, আমাকে কি ভূতে তোলে নাকি? বুঝলাম যে ধরেছে সে একটা মেয়ে, কিন্তু কোন মেয়ে আমাকে থাপ্পড় দিয়ে কেনই বা জড়িয়ে ধরে কান্না করবে? কি আপনি? ছাড়ুন, ছাড়ুন, প্লিজ ছাড়ুন। এমনভাবে ধরেছে যে আমি ছাড়াতেই পারছি না। মনে হচ্ছে আমাকে ছাড়লেই সে হয়তো আমাকে হারিয়ে ফেলবে, তাই হয়তো আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। আপনি কে? আর এমনভাবে কান্না করছেন কেন? তাও কান্না করে যাচ্ছে, কোনো কথা বলছে না। ছাড়েন। আল্লাহ, কোনো ডাইনিতে ধরলো নাকি? আল্লাহ গো, আমাকে বাঁচাও। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তুমি আকাশ, তুমি মিথ্যে বলছো কেন? আমি তো আকাশ না, আমি সাগর। প্লিজ আপু, আমাকে ছাড়েন। কেউ দেখে নিলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আই লাভ ইউ। ইরাপুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি কি ঠিক শুনছি? আপনি এগুলো কি বলছেন? আর 2 দিন পর না আপনার বিয়ে? ঠিকই বলছি, আমি তোমাকে ভালোবাসি সেই 4 বছর আগে থেকে। কে জানতো তোমার সাথে মজা করতে করতে তোমাকে ভালোবেসে ফেলবো। 4 বছর থেকে আমি তোমার অপেক্ষায় আছি, আর তুমি? এমন ভালোবাসা হারালে সারা জীবন আফসোস করব। ইরাপুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। আর আমিও তো ইরাপুকে ভালোবাসি। আর যা আবার হবে, আমি আমার 2 হাত দিয়ে আবার বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখে কোণে পানি চলে এসেছে, হয়তো খুশিতে। আমিও তোমাকে অনেক ভালোবাসি।
তোমার জন্যই এখানে আসা, কিন্তু তোমাকে কিছু বলতে চাইনি, কারণ মাসুম আমার কাছে অনুরোধ করেছিল। আমাকে আজকেই নিয়ে পালাতে হবে। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বলছো? যদি না নিয়ে পালাও তাহলে আগামীকাল সকালে আমার রুম থেকে আমার লাশ বেরোবে। আমি হারানোর ভয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এসব আর কখনো বলবা না, আজকেই পালাবো, ঠিক আছে? কিন্তু কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই রাতে রেডি হয়ে থাকবা, সময় হলে ডেকে দেবো। আমি সব কিছুর ব্যবস্থা করে রাখবো। এত রাতে তো বাস চলাচল বন্ধ থাকবে, মানে বাস তো এত রাতে স্টপ থেকে কোথাও যাবে না, তাহলে এত রাতে কোথায় থাকবা? বললাম তো আমি সব কিছু রেডি করে রাখবো। আর 24 ঘন্টার বাস চলাচল করে, বুঝেছো? আর কক্সবাজার যাব। কক্সবাজার কেন? তাহলে কোথায় যাব? না, আমাদের বাসায়, রাজশাহী। জি জ্যাম। তোমার আব্বু আম্মু কিছু বলবে না? না, আব্বু আম্মু তোমার জন্য অপেক্ষা করছে, আব্বু আম্মু সব কিছু জানে। ওকে, তাহলে তোমার বাসায় যাব। এখন নিচে চলো, কেউ দেখে নেবে। আর রেডি হয়ে থাকবা। ওকে। ইরা আপুকে ছেড়ে দিলাম, ইরা আপু আমাকে ছেড়ে দিল। ইচ্ছে করছিল কপালে ভালোবাসার একটা স্পর্শ দিতে, কিন্তু দিলাম না। ইরা আপু আগে চলে গেল। আমি একটু পর ছাদ থেকে নেমে রুমে চলে এলাম। অনেক খুশি লাগছে আর অনেক ভয় করছে। আল্লাহ, তুমি আছো, যেন ধরে না পড়ি। আমি মনে হয় রেকর্ড করে দিব যে মেয়ের বাসায় থাকলাম আর সেই মেয়েকে নিয়েই পালাবো। ওই প্রবাদ বাক্যের মতো হলো না যে যে থালায় খাই আর সেই থালায় ফুটো করছে। এরা আপু ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে একটা ব্যাগে ওনার পোশাক গোছানো শুরু করলো, আর আমিও আমার ব্যাগটা গোছানো শুরু করলাম। আমি ব্যাগ গোছানো শেষ করে অনলাইনে 2টা টিকিট কাটলাম। তারপরে ফারজানাকে মেসেঞ্জারে নক দিলাম। ওই আছিস? হ্যাঁ বল। আমরা পালাবো। তোরা পালাবি মানে? কোথায় যাবি? পালাবো আকাশদের বাসায়। আর ওইটা আকাশ। কিন্তু এটা কি ঠিক হবে? ওকে হারিয়ে ফেললে আর পাবো না, আর পরিবারকে রেখে পালালে ওদের আবার পাবো। যদিও তারা কষ্ট পাবে, কিন্তু যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যাবার পরে যখন শুনবে যে আমি একটুও ভালো নেই, তখন আরও দ্বিগুণ কষ্ট পাবে। আর এখন পালিয়ে যাবার পর যখন শুনবে আমি সুখে আছি, ভালো আছি, তখন তার সব রাগ কষ্ট ভুলে তারাও আমার সুখে ভালো থাকবে। ঠিক বলেছিস। আচ্ছা এখন কি করছিস? বসে বসে অপেক্ষা করছি কখন 1:30 বাজবে। মানে? 1:30টার সময় বাসা থেকে বেরোবো তাই। ও, কিন্তু বিয়েটা কবে করছিস? জানি না, এটা পরে ভেবে দেখবো। এখন শুধু ঢাকা ছাড়তে পারলেই বাঁচি। বেস্ট অফ লাক। ডিনার করেছিস? 12টা বাজে আর তুই বলছিস ডিনার করেছিস? ও তাই তো। ইরা আপু আর ফারজানা আপু আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। আমি ফোন হাতে নিয়ে ফেসবুকে গেলাম, দেখি আব্বু অ্যাক্টিভ আছে, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? অনেক ভয়ে ভয়ে আছি। কেন? ইরা আপুকে নিয়ে 1:30টার সময় পালাতে হবে। এ কি বলছিস? কিন্তু এরা কি তোর সাথে পালাতে রাজি হবে? ইরা আপু আমাকে পালানোর জন্য বলছে। আচ্ছা, আগামীকাল কথা হবে, আর কাজী অফিসে কাজীকে নিয়ে রেডি থাকবা। তুই তো দেখছি আমার থেকেও ফাস্ট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা হলে ফোন দিবি। ওকে। আব্বুর সাথে কথা বলা শেষ করে কানে ইয়ারফোন লাগিয়ে টাইম কাটানোর জন্য কার্টুন দেখে শুরু করলাম। দেখতে দেখতে টাইম পার হতে শুরু করলো। একটা 20-এর দরজায় টোকা পড়লো, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসো। আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এলাম, তারপর আস্তে করে দরজা লাগিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নিচে নেমে এসে মেন দরজার কাছে এলাম। এরা আপু আস্তে আস্তে মেন দরজা খুলে দিল। দুজনে আস্তে আস্তে বাইরে এলাম। তারপর আবারও আস্তে আস্তে ইরা আপু দরজা লাগিয়ে দিল। বাসার ভিতর থেকে এসে একেবারে মেন দরজা যেটা আছে সেটার কাছে এলাম। এসে দেখি 2টা তালা দেওয়া আছে। এখন কি করবে? দরজায় তো তালা দেওয়া আছে। আসো আমার সাথে। ইরাপুর সাথে বাসার এক সাইডে এলাম। এসে দেখি এক সাইডে ইট রাখা আছে, এখান দিয়ে ভালোভাবে দেয়াল পার করা যাবে। আচ্ছা তুমি ওঠো, তারপর আমি উঠব। ওকে। ইরাপু আস্তে আস্তে উঠে পড়লো, তাই আমি ইরাপুকে ব্যাগ দিয়ে আমি উঠে পড়লাম। যখন নামতে যাব তখন কিছুর সাথে আটকে গেল আর অনেক জ্বলতে লাগলো। আহ, কি হলো? কিছু না, তাড়াতাড়ি চলো। চলো। ইরাপু বাসার দিকে তাকালো, তারপর আমার হাত শক্ত করে ধরলো। চলো, যেতে দেরি হলে আবার বাস চলে যাবে। দুজনে যত দ্রুত সম্ভব হাঁটতে লাগলাম। আশেপাশে গাড়ি দেখলাম, কিন্তু একটাও গাড়ি নাই, তাই হাঁটতে শুরু করলাম। 20 মিনিট হাঁটার পর
বাস কাউন্টারে চলে এলাম। ঘড়ি থেকে তাকিয়ে দেখি 1:55 বাজছে। বাস কখন আসবে? আর 5 মিনিটের মধ্যেই 2টা টিকিট কেটেছি। ও, একটা দোকান খোলা আছে, তাই ইরাপুকে উদ্দেশ্য করে বললাম, কিছু কি খাবে? টেনশনে বাঁচি না আর তুমি খাবার নিয়ে পড়ে আছো। বিপদে মাথা ঠিক রাখতে হয়, আর এখন টেনশন করার কিছুই নেই। আচ্ছা দাঁড়াও, ওই দোকান থেকে চকলেট নিয়ে আসি। ইরাপু কিছু বলার আগেই দোকানে চলে এলাম। এসে কিছু চকলেট নিয়ে এলাম। পিচ্ছি তো পিচ্ছি। একদম পিচি বলবা না, আমি মোটেও পিচি না। তাই দেখবো তুমি পিচ্ছি না বড়। কি দেখবা? ওই যে ওটা। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, কি ছি মার্কা কথা বলছো? তাই বাস চলে এসেছে, এখন তাড়াতাড়ি উঠে পড়ো। বাস এলো, তাই উঠে পড়লাম। তারপর দুজনে পাশাপাশি বসে পড়লাম। ইরাপু জানালার পাশে বসলো। চকলেট খাবা? যেগুলো আছে সবগুলো দাও, আর একটু কম এবং আস্তে আস্তে কথা বলো, না হলে অন্যদের ঘুম ভেঙে যাবে। পকেট থেকে চকলেট বের করে ইরাপুকে দিলাম। ভাবছি আগামীকাল মাসুমের কি অবস্থা হবে। ওর আবার কি হবে? একটু ভেবে দেখো, আঙ্কেল মানে আমার হবু শ্বশুরমশাই জানে আমি মাসুমের বন্ধু, আর আমি আর তুমি বাসা থেকে উধাও। ওর কথা ভেবে কষ্ট হচ্ছে। আগামীকাল আমার ভাইটা অনেক মার খাবে। আর তোমার ফোনটাও অফ করে দাও, আমিও আমারটা অফ করে দিই। পিচ্ছি, ওটা আমাকে বলতে হবে না, অনেক আগেই আমি ফোন অফ করে দিয়েছি। এখন শুধু তুমি তোমারটা অফ করো। বন্ধ না করে যে সিমের নাম্বার মাসুমের কাছে আছে ওটা খুলে রেখে দিও, আব্বু আবার ফোন দিতে পারে। ওকে। এখন ঘুমাও, 6 ঘন্টা জার্নি করতে হবে। ইরাপু আমার কাঁধে মাথা রাখলো। আমি তখন ইরাপুর মাথার সাথে আমার মাথায় হেলান দিলাম। একটু পরে দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে ইরাকে ডাক দিলাম, এই ওঠো। আর একটু পরে। এটা তোমার বাসা না, এটা বাস, এখন তাড়াতাড়ি ওঠো। আমার কথা শুনে ইরাপু গা মোচড় দিয়ে উঠল। কি হলো, এমনভাবে কি দেখছো? না কিছু না, আমরা কিন্তু পরে স্টপেই নামবো। ও, আর কত দূর যাওয়া লাগবে? আরও 2 ঘন্টার মতো। এত দূর? চলো এখন নাস্তা করব, তারপর আবার 2 ঘন্টার মতো জার্নি করতে হবে। ওকে। বাস স্ট্যান্ড থেকে একটা রেস্টুরেন্টে এলাম। এসে ফ্রেশ হয়ে এলাম। কি খাবা? বিরিয়ানি অর্ডার দাও। ওকে। তারপর 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে এলাম। এখন তোমাদের বাসায় কি শুরু হয়েছে বলতে পারো? আমাকে খোঁজাখুঁজি শুরু হয়েছে, আর হয়তো তোমাকেও খুঁজছে। আর যখন আমাদের দুজনকে না পেয়েছে তখন মাসুমকে ধরেছে। তোমার বন্ধু কোথায় আর ইরা কোথায়? আমার কথা কানে যাচ্ছে না? আমি কি বলবো, আপু কোথায় তো? আর সাগর বাসা চলে গেছে। আবার মিথ্যা বলছিস? আমি সত্যি বলছি, আপু তো বিয়ে করবে না বলছিল, কিন্তু তোমরা তো জোর করে বিয়ে দিচ্ছ, তাই হয়তো বাসা থেকে পালিয়েছে। আর আপু আমাকে বলেছিল এই বিয়ে করবে না, বাসা থেকে পালাবে। ইরার বয়ফ্রেন্ডের বাসার ঠিকানা দে, ওদের যদি ধরতে পারি তাহলে ওদের জ্যান্ত মেরে মাটি চাপা দিয়ে দিব। আপুর কোনো বয়ফ্রেন্ড নেই। আর একটা মিথ্যা বললে তোর কি অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। সত্যি বলছি, আপুর বয়ফ্রেন্ড নেই। তাহলে বাসা থেকে পালানোর মানে কি? ওকে তো আমি মেরেই ফেলবো। খাবার বার শেষ করে অটো স্ট্যান্ডে এসে একটা সিএনজিতে উঠে পড়লাম। তারপর আব্বুকে ফোন দিলাম। আব্বু ফোন রিসিভ করতেই বললাম, আসসালামু আলাইকুম, কোথায় আছো? বাসায়। তুই কোথায় আছিস? আমি গাড়িতে আছি, আর 1.5 ঘন্টা পরে কাজী অফিসে হাজির থাকবে। ওকে। ফোন কেটে দিলাম। তারপর ইরা আপুকে উদ্দেশ্য করে বললাম, বিয়ে করবা না? অন্য পরিচয় আমাদের বাসায় থাকবা? তোমার আব্বু আম্মুকে যেহেতু কাজী অফিসে ডেকে নিয়েছো, তাহলে বারণ করার প্রয়োজন নেই। আর তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে হবে না। শেষেরটুকু কি বললাম বুঝলাম না। না, কিছু না। ও, আমি আর কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। লক্ষ্য করলাম সিএনজির কয়েকজন আমাদের দিকে ভোট দেখার মতো তাকিয়ে আছে। আমি ওদের দিকে না তাকিয়ে চুপ করে বসে থাকলাম। একটু পরে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন রিসিভ করতে বললাম, কোথায় আছিস? বাসায় আছি। কেন? আর তুই কোথায় আছিস? গাড়িতে বসে আছি। 10-এর আগেই কাজী অফিসের সামনে তুই, সাকিব, সজীব, মাহিম এদের নিয়ে আয়, আর সাথে রিয়া, রুহি, সাথী এদের নিয়ে আসবে। কেন? এদের কি হবে? আর কাজী অফিসে কেন? আসতে বলছি আয়, এত কথা বলিস কেন? আর এলেই তো দেখতে পাবি, তাই না? সবাইকে নিয়ে আসবে, অনেক প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে যাব। ফোন কেটে দেখি এবারও সবাই কেমন করে তাকিয়ে আছে।
আমি সেই দিকে না তাকিয়ে নিজের মতো বসে থাকলাম। 1.5 ঘন্টা পরে চলে এলাম। তারপর আমি আর ইরা আপু নেমে গাড়ি ভাড়া দিয়ে দিলাম। তারপর একটু হেঁটে কাজী অফিসের সামনে চলে এলাম। এসে দেখি আব্বু আম্মু এক জায়গায় দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু আমাদের দেখে এগিয়ে এলো। তাই ইরাকে বললাম, এনারা আমার আব্বু আম্মু। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আঙ্কেল আন্টি না, আব্বু আম্মু বলবা, বুঝছো? জি। রাফিরা এখনও আসেনি, এদের তো চলে আসার কথা। ওদের কি হবে? তুমি জানো না, খুনির সাক্ষী থেকে বিয়ের সাক্ষী বেশি লাগে, তাই ওদের ডেকেছি। বাসায় চল, তারপর বাপ ছেলেকে আমি আর আমার মেয়ে শায়েস্তা করব। ভুলে যাস না আমি এখন একা। আব্বু আম্মু আমাদের তো সামনাসামনি থ্রেট দিচ্ছে। সেটাই তো দেখছি, এখন পদে পদে পাফলা লাগবে, না হলে বিপদ আছে, বুঝলি? আমাদের কথা শুনে ইরা আপু মুচকি মুচকি হাসছে। তখন রাফিরা চলে এলো। দেখি নদীও আছে। নদীকে দেখে রাফির কাছে গিয়ে বললাম, শালা নদীকে কেন নিয়ে এসেছিস? কেন? চিন্তা নেই, কোনো সমস্যা হবে না। নদী এখন আমার, বুঝেছিস? ও, কেমন কি হলো? পরে বলবো। আর এখানে কেন? আর এই মেয়েটাকে? এটাই সেই ইরা। ও, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? এই হারামজাদা, এখন আমার মেয়েটাকে লজ্জা দিবি না, এখন ভিতরে চল। আপনার মেয়ে হলো কিভাবে? আর আপনার নিজের ছেলে মেয়ের ভিতরে বিয়ে, এটা তো আপনি। মায়ের খাওয়ার খুব ইচ্ছে করছে, তাই না? না থাক, আচ্ছা ভিতরে চলেন। আমরা সবাই কাজী অফিসের ভিতরে এলাম। ভেতরে আসতেই আবু বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। বিয়ে দিতে হবে। পাত্র এবং পাত্রী কোথায়? এই দুজন। পালিয়ে বিয়ে? পাত্রের বয়স কত আর পাত্রের বয়স কত? পাত্রের বয়স 19+। পাত্রীর বয়স 21+। মানে কিসব উল্টাপাল্টা বলছেন? যা শুনেছেন তাই। এই বিয়ে দিতে পারবো না, এটি আইনি বিরোধী। বয়স কম বেশি তাই না অন্য কিছু? ছেলের বয়স কম তাই। ব্রেকিং নিউজ, কাজী সাহেব বিয়ে পড়াতে গিয়ে পাত্র পাত্রীর বয়স না হওয়া সত্ত্বেও মোটা অঙ্কের টাকার লোভে বিয়ে পড়াতে গিয়ে ধরা পড়লো। আঙ্কেল, নিউজটা ঠিক আছে না? ঠিক মানে সেই ঠিক আছে। আচ্ছা বিয়ে পড়িয়ে দিচ্ছি। চালাক ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। এখন এগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি করেন। আপনি ছেলের কে হন? আমি ছেলের বাবা। আমি মেয়ের মা। তাহলে আপনার পারিবারিকভাবে বিয়ে দিতে পারতেন, এমনভাবে বিয়ে দেওয়ার মানে কি? আপনার স্ত্রী আর আপনার হাজবেন্ড কোথায়? এই তো, এটা আমার স্ত্রী। উনি আমার হাজবেন্ড। মানে? আঙ্কেল, আপনার মাথায় চুল উঠে গেলেও এখনও আপনার বোঝার বয়স হয়নি। এই দুইটাই ছেলের মা বাবা। মেয়ের মা বাবা অনেক দূরে থাকে। এখন কথা না বলে আপনার কাজ শুরু করে দেন। রাফির কথা শুনে কাজী তার কাজ শুরু করে দিল। একটু পরে কাজী বলল, ছেলে পক্ষের 3 জন এখানে সাইন করেন আর মেয়ে পক্ষের 3 জন এইখানে সাইন করেন। আমার ইরা সাইন করলাম। তারপর কাজীর কথা মতো সবাই সাইন করে দিল। একটু পরে, সবাই আমাদের বাসায় চলো, দুপুরে সবার দাওয়াত থাকলো। মেনুতে কি কি আছে? কি কি খাবে? খাসির মাংস, গরুর মাংস, পোলাও, দই, মিষ্টি, বিরিয়ানি। এই শালা পেটক, তুই কোন পেটে এগুলো খাবি? যখন খাবি তখন দেখে নিবি। আচ্ছা ঠিক আছে, এগুলোই হবে। আর তোমরা এখন বাসায় যাও। আর রাফি আর আকাশ, তোরা দুজনে আমার সাথে আয়, দুজনকে দিয়ে বাজার দিয়ে পাঠিয়ে দেব। ইরা আপু আমার দিকে তাকালো, তুমি যাও, আমরা চলে আসি। আর আম্মু তো আছে। ভাই হয়েছে হয়েছে, আঙ্কেল চলেন তো। রাফিকে আস্তে করে ওর পিঠের উপর দিলাম। তারপর ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাজারে এসে বাজার করতে লাগলাম। আধা ঘন্টা পর সব কিছু নিয়ে আমি আর রাফি বাসার দিকে গাড়ি নিয়ে রওনা হলাম। আব্বু এলো না, কারণ আরও কি বাজার করবে তাই। 10 মিনিট পর বাসায় চলে এলাম। তারপর আম্মুকে দিয়ে বললাম, নাও, আজ তোমার অনেক কাজ বেড়ে গেল। আন্টি কি একাই এগুলো করবে নাকি আমরাও সাহায্য করব? আর তোরা ছেলেরা পেঁয়াজ কাটবি আর মাংসগুলো যেগুলো বড় হয়ে আছে সেগুলো কাটবি। বোন মাফ কর, মাংস কাটতে পারবো কিন্তু পেঁয়াজ কাটতে পারবো না। কি ভালোবাসা! আচ্ছা তোরা মাংসগুলো কেটে দে, আমরা মেয়েরা সবকিছু দেখছি। ওদের ওখান থেকে এসে রুমে এলাম। এসে দেখি এরা মন খারাপ করে বসে আছে। আমি পাশে বসে বললাম, কি হলো, মন খারাপ কেন? আব্বু আম্মু মাসুমের কথা মনে পড়ছে, না জানি মাসুমের উপর দিয়ে কি যাচ্ছে। আমি কিছু বললাম না। মনটা খারাপ হয় স্বাভাবিক। ও কোথা থেকে কোথায় আমার ভরসা করে আমার হাত ধরে চলে এসেছে। তবে আমি ইরাপুর কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে ভালোবাসে, আমার উপর ভরসা করে আমার হাত ধরে চলে এসেছে। ইনশাল্লাহ ইরাপুকে কখনো কষ্ট পেতে দেব না। কি এত ভাবছো?
আমার কাছ থেকে কিন্তু কোনো কিছুই লুকাবে না। এই যে তুমি আমাকে ভালোবেসে আমার উপর ভরসা করে আমার সাথে চলে এসেছো, এটাই ভাবছিলাম। ও আচ্ছা, তুমি বসে থাকো, আমি আম্মুকে গিয়ে সাহায্য করি। আচ্ছা যাও তাহলে। ইরাপও চলে গেল, আমি বসে থাকলাম। দুপুরে সবাই একসাথে খাওয়া শেষ করলাম। বন্ধুরা আর কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল, কিন্তু রাফি থেকে গেল, কারণ আব্বুকে থাকতে বলেছে। জানি না কেন থাকতে বলেছে। আচ্ছা থাক, আঙ্কেল কি বলছে শুনে আসি। রাফি নিচে চলে গেল, আমার ইরা পাশাপাশি বসে থাকলাম। ইরা আপু আমার কাঁধে মাথা রাখলো। বুঝতে পেরেছি মন খারাপ। সব সময় কি এমনভাবে মন খারাপ করেই থাকবে? কোথায় মন খারাপ? ম্যাডাম তুমি যতই বলো মন খারাপ না, কিন্তু আমি ভালো করেই বুঝতে পারছি আপনার মন খারাপ। কি হয়েছে, মন খারাপ কেন? আব্বু আম্মুর কথা মনে পড়ছে, এই আর কি। জানি না আমার এমনভাবে চলে আসাতে তাদের কি অবস্থা হয়ে আছে। আব্বু হয়তো অনেক রেগে আছে। সেটা তো হবারই কথা। বাড়ির মেয়ে বিয়ের আগে এমনভাবে বাসা থেকে পালিয়ে গেছে। আচ্ছা আমি যদি কখনো না যেতাম তাহলে কি করতে? যার সাথে বিয়ে হবার কথা ছিল তাকেই করতাম, কিন্তু তুমি আমার হৃদয়ের একপাশে সারা জীবন থেকে যেতে। মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলতেই পারতাম না। আচ্ছা তুমি আমাকে কখন থেকে ভালোবাসো? যখন থেকে ভালোবাসাটা কি ভালোভাবে বলতে শিখেছি তখন থেকে তোমাকে মিস করতে শুরু করি। আর মিস করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি মনেই নাই। জি আঙ্কেল বলেন। এই নে বাসরঘর ভালো করে সাজিয়ে দে। ওকে আঙ্কেল। মাসুম বেচারা কি অবস্থা আল্লাহ ভালো জানে। ফারজানা আপু তো সব কিছু জানে, তাই না? হুম। আঙ্কেল যদি ফারজানা আপুকে জিজ্ঞেস করে তাহলে হয়তো ফারজানা সব বলে দেবে। জানি না, আর বললে আমাদের খুঁজে পাবে না, আর পেলেও তেমন সমস্যা নেই। এমনভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা চলো। হুম? ছাদ থেকে নিচে এসে অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রুমে এলাম। রাতে খাবার খেয়ে রুমে এলাম। একটু পরে ইরা আপু এলো। এসে দরজা লাগিয়ে বিছানায় কাছে এলো। কি ম্যাম রেডি তো? কিসের জন্য? দেখাচ্ছি কিসের জন্য। ওগুলো কিছু হবে না, তুমি নিচে ঘুমাবে। হ্যাঁ? হ্যাঁ, এটা আমাকে কষ্ট দেওয়ার জন্য। তোমাকে আবার কখন কষ্ট দিলাম? 4 বছর আমাকে অপেক্ষা করিয়েছো। জানো তোমার কথা কত মনে পড়তো। সরি, আর এমন হবে না। আর এমন করলে না তোমার পা খুলে হাতে ধরিয়ে দেব। আর যতই সরি বলো কাজ হবে না। এই কান ধরছি, আজকের এই রাত নিয়ে কত স্বপ্ন, আর তুমি বলছো হবে না, তুমি নিজে ঘুমাবে। এই কান ধরছি, প্রয়োজনে পরের দিনেই শাস্তি দাও, কিন্তু আজকে না। হবে না, যা ইচ্ছে ধরো, কিন্তু ক্ষমা তোমাকে করছি না। ইরাপুর কথা শুনে ইরাপুর দিকে এগিয়ে গেলাম। আমার এমনভাবে এগিয়ে যাওয়া দেখে বলল, তুমি আমার দিকে এমনভাবে এগিয়ে আসছো কেন? ইচ্ছে করছে তাই। দেখো ভালো হবে না কিন্তু। তুমি কি খারাপ করবা সেটাই দেখব, দেখি কি খারাপ করতে পারো। দূরে সরো, নাহলে কিন্তু ভালো হবে না। কি খারাপ করবা করো না। আমি একদম ইরাপুর সামনে গিয়ে দাঁড়ালাম। ইরাপুর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। ভালো হচ্ছে না কিন্তু। কি খারাপ করবা করো না। ইরাপু আর কিছু বলার আগে ইরাপুর কোমর ধরে কাছে টেনে নিয়ে হাত দিয়ে চেপে ধরলো। ইরাপু চোখ বন্ধ করে নিল, আর ইরাপুর গরম নিঃশ্বাস আরও ঘন হতে শুরু করেছে, আর গোলাপের পাপড়ির মতো ছোট ছোট কাঁপতে শুরু করেছে। কি হলো, এমন করছো কেন? জানি না। ইরাপুকে আর একটু চেপে ধরলাম। ইরাপুর নিঃশ্বাসের গতি আরও বেড়ে গেল। ইরাপু আমার গেঞ্জিটা ধরে মাথাটা একটু নিচে করে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমি রেসপন্স দিলাম। একটু পরে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে ইরাপু হাবাতে শুরু করলো, আর আমিও হাবাতে রাখলাম। আর একটু হলেই দম বেরিয়ে যেত। সরো, ঘুমাবো। মাননীয় বিপক্ষ প্রতিযোগী, ওটা তো তুমি খেললে, এখনও তো আমার খেলা বাকি আছে। ও তাই? আচ্ছা তুমি কেমন খেলতে পারো দেখি। ওকে। তারপর ইরাপুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর ইরাপুর ওপরে। প্রিয় বন্ধুরা, সব কিছু বলতে নেই, কিছু বুঝে নিতে হয়, বাকিটা ইতিহাস। পরের দিন সকালে মুখের ওপর পানি পড়াতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি ইরাপু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমি উঠে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তারপর ইরাপুর কাঁধে মুখ রেখে একটা চুমু দিলাম। আয়না দেখলাম ইরাপু চোখ বন্ধ করে নিয়েছে। এখন একদম দুষ্টামি করবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আবার আদর করতে এবং খেতে ইচ্ছে করছে। না হবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর একবার বলছি না এখন হবে না। এই তোমার চুলের গ্রানে তো আমাকে মাতাল করে দিয়েছ।
মেয়েদের চুলে কি এমন মিষ্টি পাগল করা ঘ্রাণ থাকে। আমি জানি না, এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। বলছি কি আর একবার। যেতে বলছি না, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। এই কানের দুলগুলো অনেক পরিচিত মনে হচ্ছে। তুমি এগুলো দিয়ে ভুলে গেছো? ও, মনে পড়েছে। এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আমি ছেড়ে দিয়ে পোশাক নিয়ে ফ্রেশ হতে এলাম। আমি ভাবছি ঠান্ডার সময় কিভাবে গোসল করব। এত দূর ভেবে লাভ নেই, যখন সত্যি সত্যি বিয়ে হবে তখন দেখা যাবে। গোসল শেষ করে রুমে এলাম। রুমে এসে দেখি আমার মিসেস নাই, তাহলে মনে হয় রান্না করে গেছে। আমি বিছানায় বসে ফোন নিয়ে ফেসবুকে গেলাম। ইরাপুর ফোনটা কোথায় গেল? এই তো পেয়েছি। ফোন কি অন করব? না থাক, ফেসবুকে গিয়ে রিলেশনের জায়গায় ম্যারিড দিলাম। তারপর ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগলাম। এমনভাবে 5 দিন পার হয়ে গেল। রাতে 8টা দিয়ে রুমে এলাম। রুমে এসে দেখি ইরা শুয়ে আছে। কাছে গিয়ে বসে বললাম, ওই দিকে মুখ করে আসো কেন? এই দিকে ঘুরো। তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার ফ্রেন্ড নদীর সাথে তোমার রিলেশন ছিল? তোমাকে এগুলো কে বলেছে? নদীর সাথে আমার কোনো রিলেশন ছিল না। তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ধোকাবাজ। তোমাকে এগুলো কে বলেছে? সত্যি বলছি, আমার কোনো রিলেশন ছিল না। তুমি মিথ্যে বলছো, তুমি আমাকে ধোকা দিয়েছো। আমি পাশে শুয়ে আমার দিকে ঘুরে বললাম, তোমাকে কে এগুলো বলেছে? রাফি, নদী, রুহি? নদী বলেছে। ও তোমাদের ছবি দেখিয়েছে আর কিছু ভিডিও ক্লিপও তাও শুনিয়েছে, যেখানে তুমি ওকে বউ তারপর কত কি বলেছো। বেশি কিছু না ভেবে রাফিকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রাফি ফোন রিসিভ করতেই বললাম, নদী তোকে সত্যি সত্যি ভালোবাসে তো? হঠাৎ এই প্রশ্ন কেন? আগে বল। হ্যাঁ, কেন? ও যদি তোকে ভালোই বাসে তাহলে আমার সংসার ভাঙতে আসছে কেন? কেন, কি হয়েছে? নদী আবার কি করলো? কখন পাশাপাশি বসেছিলাম তখনকার ছবি তুলেছে। আর এই মজা করতাম না বউ বউ বলে, ওইগুলো অডিও ক্লিপ তোর ভাবিকে শুনিয়েছে আর দেখিয়েছে। এখন তোর ভাবি আমার উপর রেগে আছে আর শুয়ে শুয়ে কান্না করছে। কি বলছিস এসব? নদী এমন কেন করতে যাবে? আচ্ছা ভাবিকে দে, আমি সব কিছু বলছি। ফোন দেওয়া লাগবে না, লাউড স্পিকার দেওয়া আছে, সব কিছু মনে হয় শুনেছে। আচ্ছা ফোন রাখছি। ফোন কেটে দিলাম। সব কিছু তো শুনলে, এবার বিশ্বাস হলো? ইরাপুর চোখের পানি মুছে দিলাম, কপালে চুমো দিয়ে বললাম, এমনভাবে কেউ কান্না করে? একেবারে চোখ মুখ লাল করে দিয়েছে। আর আমাকে যদি এতটাই অবিশ্বাস করতে তাহলে আমার সাথে এমনভাবে চলে আসতে না। ফুচকা নিয়ে আসি, ওঠো ফুচকা খাবে। কোথায় আছে? বাইরে আছে। আম্মু ফুচকা খেতে অনেক ভালোবাসে। আচ্ছা চলো তাহলে। এখন উঠে ভালো করে চোখ মুছে নাও। ইরাপু উঠে ঠিকঠাক হয়ে বাইরে গেল। একটা জিনিস বুঝি না, মেয়েরা ফুচকা বলতে এত পাগল কেন? আম্মু, তোমার ছেলে যে ফুচকা নিয়ে আসছে ওগুলো কোথায়? এই তো সামনে। তুমি একটা ফুচকাও পাবে না, আমি সবগুলো খাবো। আমার ছেলে নিয়ে এসেছে, আমি সবগুলো খাবো, তুই একটাও খেতে পারবি না। আমার বর নিয়ে এসেছে, আমি খাবো। তুমি তোমার বরকে নিয়ে আসতে বলো। না হবে না, আমার ছেলে নিয়ে এসেছে, আমি খাবো, তুই একটাও খেতে পারবি না। না হবে না, আমার বর নিয়ে এসেছে, আমি খাবো, তুমি একটাও পাবে না। আমার ইরা এমন কথা বলা দেখে রুম থেকে বেরিয়ে এসে দেখি ইরার আম্মু ঝগড়া করছে। ওদের ঝগড়া শুনে আমি হা করে ওদের দিকে তাকিয়ে আছি। তখনই আব্বু অফিস থেকে এলো। কিরে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোমার বউ আর আমার বউ ফুচকা নিয়ে ঝগড়া করছে, ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ফুচকা কতগুলো নিয়ে আসছি। 15টা নিয়ে আসি, সমান করে খেয়ে নিলেই তো পারে, কিন্তু এমনভাবে ঝগড়া কেন করছে বুঝতেই পারছি না। তোমরা এমনভাবে ঝগড়া করছো কেন? আমরা মা মেয়ের ইচ্ছা হয়েছে তাই, তোমরা এর ভেতরে আসবে না। আচ্ছা তোমরা ফুচকা নিয়ে ঝগড়া করো, আমি আর আব্বু ফুচকাগুলো খাই। আব্বু তুমি কি বলো? ঠিক বলেছিস। হাত দিয়ে দেখো, হাত ভেঙে দেবো। আম্মু আসো, তুমি আর আমি এখন ফুচকা খাই। আচ্ছা তোমরা প্রতিযোগিতা করো, কি আগে খেতে পারে। আব্বু পুরস্কার কি আছে? ওটা পরে বলবো, কি রাজি তো? আমি রাজি। আমি রাজি। আচ্ছা তোমরা রেডি করো, আর আমিও ভিডিও করছি। ওকে। আচ্ছা 10 সেকেন্ড সময়। 1 2 3 স্টার্ট। আমার ইরাপু পোষা খেতে শুরু করলো। দুজন একসাথে একই রকমভাবে খেয়ে যাচ্ছে। এখন শুধু একটাই আছে, ওটা নিয়ে ইরার আম্মু কারাকারি শুরু করলো। শেষ পর্যন্ত কেউ খেতে পারলো না, নষ্ট হয়ে গেল। আব্বু আমার বউ কিন্তু ফার্স্ট হয়েছে, কি গিফট দিবা দাও?
না, আমার বউ ফার্স্ট হয়েছে। বলছি না আমার বউ ফার্স্ট হয়েছে। শুরু করলাম আমি আর আব্বু। আমরা মা মেয়ে সমানভাবে পেয়েছি, এখন কি গিফট দিবা দাও, আমরা সমানভাবে ভাগ করে নিব। এই নাও 10 টাকা, তুমি আর ইরা 5 টাকা করে নিয়ে নাও। কি বললা তুমি? আমাদের ভিখারি মনে হয়? তোমরা ভিখারি হবে কেন? আচ্ছা, পরে গিফট দিব, এখন তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে। আমু চলো রান্না করি। হুম। আম্মু আর ইরা আপু রান্নাঘরে চলে গেল, আর আব্বু ওনার রুমে আর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফোন টিপতে রাখলাম। একটু পর ইরা এলো। নামাজে কখন যাবে? এই এক্ষুনি। আমি বিছানা থেকে উঠে অজু করে নামাজ পড়ে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। একটু পরে ইরা এলো, এসে আমার উপর শুয়ে পড়লো। ও মা গো, ছিঁড়ে চ্যাপটা হয়ে গেলাম গো। আরে নামো, না হলে সব খাবার বের হয়ে যাবে। বেবি নিব। এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি না। কেন, সমস্যা কি? সাপোজ আমার ছেলে হলো গিয়ে 15 বছর পর, আমি আর আমার ছেলে কোথায় যাবার জন্য বের হলাম, তখন আশেপাশে মানুষেরা কি বলবে জানো? না, কি বলবে? বলবে আমরা 2 ভাই, তাই 3 বছর কোনো সন্তান নেব না। না, আমি তাড়াতাড়ি নিব। না হবে না, বোঝার চেষ্টা করো। তাহলে 1 বছর পর। ওকে, এখন আমার উপর থেকে নামো। আগে মিষ্টি খেয়ে নি। আমি সাথে সাথে ইরাপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। একটু পরে ছেড়ে দিলাম। এবার নামো। আরও খেতে ইচ্ছে করছে। ইচ্ছা বলার সাথে সাথে এরা 4 ঠোঁট মিলিয়ে দিয়ে একাকার করে দিল। একটু পরে ছেড়ে দিয়ে নেমে গেল। এই মিষ্টি খাওয়ার মজাই আলাদা, সব তিতা সব ঝাল এর কাছে তুচ্ছ। তাই? আচ্ছা, এবার আমার ফোনটা অন করে দেখি কে কতবার ফোন দিয়েছে। ইরা ফোন নিয়ে অন করলো, সাথে সাথে টুং টুং শুরু। ফোনের এমন অবস্থা যে হ্যাং হয়ে যাবে। কাকে কি ফোন দিবা? ফারজানাকে দেবো। ইরাপু ফারজান আপুকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর ফারজান আপু রিসিভ করলো। ফারজান আপু রিসিভ করতেই বলল, কোথায় আছিস? শ্বশুর বাড়িতে বরের পাশে বরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আর সিঙ্গেল বলে এমনভাবে বলবি? আর খুব ভালো তো, তোর জন্য আমার অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? আমার জন্য তোর আবার কি হয়েছে? আঙ্কেল আমাকে বারবার জিজ্ঞেস করছে তুই কোথায় আছিস, কার সাথে পালিয়েছিস, আরও কত কি। একবারে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আর আন্টি অনেক কান্না করছে, আমার সামনে কান্না করছে আর তোর কথা জিজ্ঞেস করছে। আন্টির এমন কান্না দেখে আমার খুব মায়া হচ্ছে রে। আর কয়েকদিন পর আম্মুর সাথে কথা বলবো। খুব তাড়াতাড়ি কথা বলিস, তোর চিন্তায় আন্টি অনেক অসুস্থ হয়ে পড়েছে। আগামীকাল কথা বলবো। ওকে, আচ্ছা বাই, পরে কথা বলবো, পড়তে বসতে হবে। গুড নাইট। ইরা ফোন কেটে দিল। আমি ইরাপুর মুখে ফু দিচ্ছিলাম, তাই রেগে বলল, এমন ভাবে ফু দিচ্ছ কেন? ভালো লাগছে তাই। লিপস্টিক দিয়ে আসো, লিপস্টিক খাবো। শখ তো হবে না, ঘুম আসছে, আল্লাহ হাফিজ। আমি ঘুমাতে দিলে তো ঘুমাবে, যতক্ষণ না লিপস্টিক খাচ্ছি ততক্ষণ তোমাকে ঘুমাতে দেব না। পারবো না। আমি খাবো। বলছি না পারবো না, আম্মু অসুস্থ, শুনে মন খারাপ, আর তুমি ঢং করছো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ঘুমাও, তাহলে মন ঠিক হয়ে যাবে। আমি ঘুরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ওইদিকে কেন মুখ ঘুরিয়ে নিলে? এদিকে মুখ ঘুরাও, এদিকে ঘুরো না। রাগ করলে এদিকে ঘোরো। ওই এদিকে ঘোরো না। তোমার বুকে মাথা না রাখলে যে ঘুম আসবে না। ঘুম আসে, ডিস্টার্ব করিও না তো, আর ওভাবেই ঘুমাও। আচ্ছা সরি। সরি বলার প্রয়োজন নেই, তুমি তো দোষ করো নাই। দোষ করেছি তাই তো সরি বলছি, আর দোষ না করলে কি তুমি এমনভাবে অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে? আমি আবার ঘুরলাম, কি হয়েছে? আমি কিন্তু কান্না করে দেবো। করো, বারণ করেছে কে? না থাক। চিত হয়ে শুতেই এরা আমার বুকে মাথা রাখলো। তারপর আমার পায়ের উপর পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। চেপে মেরে ফেলবা নাকি? তুমি মরে গেলে আমি কিভাবে থাকবো? আর ভুলেও মরে যাবার কথা বলবে না, নাহলে কিন্তু ভালো হবে না। ওকে ডিয়ার। আমি ইরাপুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। ইরাপু ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ইরাপুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে, এমনভাবে ডিস্টার্ব করছো কেন? অনেক বেলা হয়ে গেছে, এখন ওঠো। আর একটু পরে উঠবো। ওঠো বলছি, ওঠো। আমি ইরাপুর হাত ধরে টান দিলাম। সোজা ইরাপু আমার ওপর এসে পড়লো। ইরাপু আমার ওপর পড়তেই হাত দিয়ে চেপে ধরলাম। ছাড়ো বলছি।
আমি কোনো কথা না বলে ইরা আপু ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলাম। একটু পরে ইরা আপু রেসপন্স করলো, একটু পরে ছেড়ে দিলাম। ছি ছি, বাসি মুখে কিস করে দিল, ওয়াট তো। আমার মুখ কি গন্ধ করছে? অনেক গন্ধ করছে, এখন যাও, ছাড়ো। আবার ইরা আপু ঠোঁট চেপে ধরে কামড়ে ধরলাম। ইরা আপু হাত পা ছড়তে শুরু করছে। ব্যথা করছে, ছাড়ো। আমি ছেড়ে দিলাম। আবার বলো যে তোমার মুখ থেকে গন্ধ করছে। না, আর বলবো না, এখন ছাড়ো। আমার কি ইচ্ছে করছে জানো? কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে এই কাশ্মীরি আপেলটাকে কামড়ে কামড়ে খাই। বারণ করেছে কে? খাও। না, একেবারে কামড়ে খেয়ে বেশি মজা পাওয়া যাবে না। পাশে রেখে আর কিছু বলার আগেই ইরা আপু আমার ঠোঁটের উপর ঠোঁট রাখলো, তারপর তুলে নিল। লজ্জা শরম কিছু নেই? কাকে দেখে লজ্জা পাবো? কেন, তোমার ভিউয়ার্সদের দেখে? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর এই যে, হ্যাঁ, আপনাদেরকে বলছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আচ্ছা ওঠো। তুমি ছাড়লে তো উঠবো। আমি ছেড়ে দিলাম। ইরাপু উঠে ঠিকঠাক হয়ে বাইরে চলে গেল, আর আমি উঠে ওয়াশরুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে এলাম। রুমে বসে আছি, তখন ইরাপু এলো, এসে বলল, খেতে এসো। ইরা চলে গেল, আর আমি বিছানা থেকে উঠে খেতে এলাম। ইরাপু আর আম্মু খাবার দিল। আব্বু আম্মু, তোমরা আমার আব্বু আম্মুর সাথে কথা বলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম, এসে বসে পড়লাম। একটু পরে ইরা এলো, এসে ফোন নিয়ে মাসুমকে ফোন দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পর মাসুম ফোন রিসিভ করলো। হ্যালো আপু, কোথায় আছো তুমি? উত্তেজিত না হয়ে আস্তে আস্তে কথা বল। এখন কি করছিস আর কোথায় আছিস? রুমে বসে আছি, তুমি কোথায় আছো? শ্বশুর বাড়িতে, রাজশাহী। শ্বশুর বাড়ি মানে? তাহলে কি আকাশদের বাড়িতে? আমি মেসেঞ্জারে ভিডিও কল দিচ্ছি, তুই আব্বু আম্মুর কাছে যা। আচ্ছা ঠিক আছে। ইরা মেসেঞ্জারে গিয়ে ভিডিও কল দিল। মাসুম রিসিভ করতেই বললাম, হাই শালা বাবু। তুই কিন্তু এটা ঠিক করিসনি, তোকে তো আমি ক্ষমা করব না। আমার কোনো দোষ নেই, তোর আপু আমাকে ভয় দেখাচ্ছিল। যদি তোর আপুকে নিয়ে না পালাই তাহলে সুইসাইড করবে। আব্বু আম্মুর কাছে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। চলো বাইরে আব্বু আম্মুর কাছে ফোন দিয়ে আসি। আমার ইরা বাইরে চলে এলাম। আব্বু নাও, তোমার বিয়ে আর বিয়ানের সাথে কথা বলো। ওকে ফোন দে। কিছু কি বলবি? আপু তোমাদের সাথে কথা বলবে, ভিডিও কলে আছে। বলে দে, কথা বলবো না। আমার কোনো মেয়ে নেই, আর তোর কোনো বোন নেই। এখন যা এখান থেকে। হ্যালো হ্যালো। তোর আপু বলছিস তো? ছেলের কণ্ঠ কোথা থেকে আসছে? আপু বিয়ে করে ফেলেছে। তুই না বলেছিস এরা কারোর সাথে প্রেম করে না? 4 বছর আগে থেকে আকাশকে ভালোবাসতো, ওর জন্য আপু বিয়ে করতে চাইতো না, তাই ওর সাথে আপু পালিয়েছে। আকাশটা আবার কে? আমার ফ্রেন্ড, 4 বছর আগে এখানে থাকতো, আপু ওকে ভালোবাসতো। এখন কথা বলো। কথা বলবো না বললাম না? আমার কোনো মেয়ে নেই। হ্যালো আপু, আব্বু কথা বলবে না। আমি তোমার আপু না, তোমার আপুর শ্বশুর। তোমার আব্বুকে একটু ফোনটা দাও, বেশি নেই 5 মিনিট। কিন্তু আঙ্কেল আব্বু তো কথা বলতে চাচ্ছে না। তোমার আব্বুর সামনে ফোন ধরো, তাহলে হবে। আমি জাস্ট কয়েকটা কথা বলবো। ওকে। মাসুম আঙ্কেলের সামনে ফোন ধরলো। আব্বু আঙ্কেলকে দেখেই বলল, স্যার আপনি আমাকে চিনতে পারছেন? হ্যালো স্যার, কথা বলেন। আপনি আবির সাহেব না? জি স্যার, আমি আবির সাহেব। কেমন আছেন? মোটামুটি। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন অনেক ভালো রেখেছে। আপনার মেয়ে আমাদের বাসায় আসতে আরও ভালো আছি। আমাদের মেয়ে ছিল না, এখন মেয়ের জায়গাটা পূরণ হয়েছে। আমার মেয়ে আপনার বাসায় কেমনে কি? আপনার বাসায় কয়েকদিন আগে যেই ছেলে গিয়েছিল সেটা আমার ছেলে আকাশ ছিল। আপনি তো 4 বছর আগে ট্রান্সফার হয়ে চলে গেছিলেন, তাহলে কেমন করে কি? আপনার ছেলের কাছ থেকে শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ ওদের ক্ষমা করে দেন। আপনার জন্য ক্ষমা করে দিলাম। অফিসে আপনার কয়েকদিনের ব্যবহার বুঝছি। আপনি মানুষটা কেমন, অন্য কেউ হলে কখনো ক্ষমা করতাম না। ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এবার আমাদের বাসায় এসে ঘুরে যান। আগামীকাল আসছি। ইরার আম্মু তো ইরার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, ঠিকানা দেন আর আপনার ফোন নাম্বার দেন। ওকে। একটু পরে, ইরাকে দেন, ইরার আম্মু ইরার সাথে কথা বলবে। ওকে।
তারপর সবাই সবার সাথে কথা বললো। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। সব কিছু মিটমাট হয়ে গেল। রাতে কি মিস, এত লিপস্টিক দিয়ে কি হবে? তোমাকে আজ ভালো করে খাওয়াবো, তাই আজ আমি অনেক খুশি। কিন্তু আমি তো আজ খাবো না। তুমি না খেলে আমি জোর করে খাবো। ইরা লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে আমার কাছে এলো। তারপর আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফিরে আমার উপর শুয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে কিস করতে লাগলো। আমি খেতে লাগলাম। জান ভাই, আমাকে লিপস্টিক খেতে দেন। বাই বাই, টেক কেয়ার। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও নতুন কোনো গল্পে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।